ওকে, তো প্রিয় ভাইরা আমরা আবার চলে আসছি তোমাদের এই ক্লাসে, যে ক্লাসের মধ্যে আমরা সবগুলো সবাইকে সমাজে বাংলা এবং জিকের যে অংশগুলো আছে সেগুলো শেষ করাবো। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ে তোমার যে টাইপের কোশ্চেন গুলো হয়, ইতিপূর্বে তোমরা দেখছো যে আমাদের ক্লাস থেকে কতটুকু প্রশ্নগুলো আসছে, তো জানাবা যে সবকিছু ঠিক আছে কিনা, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। ওকে, আমি একটু আবার বলে নিচ্ছি ভাইয়া, তুমি স্বপ্ন দেখো যে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা, এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কঠিন না। আমি ইতিপূর্বে দীর্ঘদিন বলে আসছি যে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে অনেক কিছু লাগে না। তুমি দেখছো যে কোশ্চেন গুলো হয়, কোশ্চেন গুলো সহজ না ভাইয়া? হ্যাঁ সহজ, তুমিও জানো আমিও জানি সহজ। এখন এই কোশ্চেন গুলা তুমি জাস্ট ভয় পেয়ে যাও। অনেক শিক্ষার্থী দেখেছি যারা পরীক্ষা হলে অনেক ভালো শিক্ষার্থী, অনেক ভালো পারে, কিন্তু পরীক্ষা হলে ভয়ের কারণে, নার্ভাসনেসের কারণে পারে না। আমি অনুরোধ করব ডি ইউনিট যেটা মনে সেটা হয়েছে, বাট বি ইউনিট যাতে ভালো হয়, ভালো করতে পারো সেটা ধরে রাখতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে এটা হয়তো অনেকের সর্বশেষ সুযোগ, সেকেন্ড টাইম আছো, তোমাদের এটা শেষ সুযোগ। ঠিক ভাইয়া, এটা তোমাদের শেষ সুযোগ, তো আমি অনুরোধ করব। ওকে, ঠিক আছে ভাইয়ারা, হ্যাঁ ওকে আমি শুরু করছি তাহলে, ক্লিয়ার আছে? পরবর্তী আমি আসছি, দেখো আমি আমার যে অর্থগত দিকগুলো পড়াইছিলাম আপনাদেরকে, এগুলোর পর থেকে আমি আবার শুরু করতেছি যাতে করে আপনি ভর্তি পরীক্ষা কিছুটা হলেও উপকৃত হন। হ্যাঁ, এগুলোর টাকা আমি দেখাইছি আপনাদেরকে। এখন আসি, দেখেন আমি এখানে থেকে শুরু করছিলাম আর কি, এখান থেকে একটু শুরু করব, এখান থেকে একটু শুরু করবো। দেখেন প্রথমত যে বিষয়গুলো ক্লিয়ার করা দরকার আপনাদেরকে, প্রথমত দেখেন এখানে বলছে কি, আপনি নিশ্চিত থাকেন আপনি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন, বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন, বুঝছেন? এই বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবেন, এই বি ইউনিটে ভর্তি পরীক্ষার সময় অবশ্যই আপনার উপসর্গ থেকে প্রশ্ন থাকবে, উপসর্গ থেকে পরীক্ষা প্রশ্ন থাকবে, এটা আপনি 100% শিওর থাকেন, বুঝছেন? এখানে পরীক্ষা প্রশ্ন আসবে, এখান থেকে পরীক্ষা প্রশ্নগুলো আসবে। ওকে ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, তাহলে উপসর্গ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আপনি জানেন, আপনি হয়তো এরকম প্রশ্ন আসতে পারে যে উপসর্গের কাজ কি, পরীক্ষা আসতে পারে উপসর্গের কাজ কি, মনে করেন বলছে, আপনাকে বলছে উপসর্গের কাজ কি, পরীক্ষা আপনাকে বলছে এই যে উপসর্গের কাজ কি আপনাকে বলা হয়েছে, আপনি কি বলবেন? আপনি জানেন যে উপসর্গের কাজ হচ্ছে শব্দের অর্থ কি করা, চেঞ্জ করে দেওয়া, নতুন শব্দ গঠন করা। তাহলে এক কি নতুন শব্দ গঠন করবে, পাশাপাশি কি অর্থ পরিবর্তন হবে, কি হবে? অর্থের পরিবর্তন হবে। অর্থের কি হবে ভাইয়া? অর্থের পরিবর্তন হবে, ঠিক আছে? অর্থ পরিবর্তন হবে এবং নতুন শব্দ গঠন করা হবে। তাহলে আশা করি বুঝছেন উপসর্গের কাজ হচ্ছে এটা। এবং উপসর্গের নিজস্ব কোনো কি নাই, অর্থ নাই। অর্থাৎ আমরা মনে করি বললাম অপ বলছি, আবার বললাম প্রো, এই যে প্রো বলছি, প্রো দুটো উপসর্গ, বুঝছেন? উপসর্গের কি নাই, নিজস্ব কোনো কি নাই ভাইয়া, নিজস্ব কোনো অর্থ নাই, নিজস্ব কোনো কি নাই, অর্থ নেই। পরীক্ষায় আসতে পারে বলতে পারে যে উপসর্গের কি নাই, উপসর্গের কি নাই, আপনি পারবেন না ভাইয়া? উপসর্গের নিজস্ব কোনো কি নাই, অর্থ নাই, কিন্তু এটা অর্থ পরিবর্তন করতে পারে। কেমন ভাইয়া, কেমন? এটা হচ্ছে এমন, মনে করেন আমি বললাম মান, কি বলছি? আমি বলছি মান, এই একটা শব্দ, এর আগে যোগ করলাম যে প্রো, কি যোগ করলাম? প্রো যোগ করলাম, তাহলে উত্তর কি হবে ভাইয়া? প্রমাণ হচ্ছে। এর আগে যোগ করলাম আমি অপ, কি যোগ করলাম? অপযোগ করলাম, অপ, তাহলে কি হলো? অপমান। আবার এর আগে যোগ করলাম সম, তাহলে কি হলো? সম্মান। এর আগে যোগ করলাম বি, তাহলে কি হলো? বিমান। তাহলে ভাই দেখছেন এই যে শব্দ যোগ করার ফলে এক একটা সময় এক একটা অর্থ হচ্ছে না? তার মানে এই যে অপ্র, অপ, সম, এগুলোর কোনো অর্থ নাই, কিন্তু এগুলোর ক্ষমতা আছে। কি ক্ষমতা? এগুলো চেঞ্জ করতে পারে। কি চেঞ্জ করতে পারে? শব্দের অর্থ চেঞ্জ করতে পারে। তাহলে উপসর্গ শব্দের আগে বসে, কোথায় বসে? শব্দের আগে বসে, শব্দের আগে বসে, শব্দের আগে বসে। এবং প্রত্যয় কি ভাইয়া? এই প্রত্যয় শব্দের শেষে বসে, শব্দের শেষে বসে হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? শব্দের শেষে বসে প্রত্যয়, শব্দের শুরুতে বসে হচ্ছে উপসর্গ। এত ক্লিয়ার হয়েছে? ওকে, প্রশ্ন আসি, নিচের কোন শব্দে খাঁটি বাংলা, প্রশ্ন হচ্ছে খাঁটি বাংলা মানে কি? খাঁটি বাংলা মানে হচ্ছে বাংলা উপসর্গ। কয়টা উপসর্গ? বাংলা উপসর্গ। কি ভাইয়া? বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ কয়টা? উত্তর হচ্ছে আমার 21টা। কয়টা ভাইয়া? 21টা। পরীক্ষা আসতে পারে তৎসম, কয়টা ভাইয়া? তৎসম যদি বলে, পরীক্ষা যদি বলে যে তৎসম উপসর্গ কয়টা, উত্তর হবে আমার 20টা। কয়টা ভাইয়া? 20টা। মনে রাখবা, এটা অনেকবার ছবিতে আসছে, অনেকবার। হয়তো আগে এই যে 10 তারিখ পরীক্ষা দিব না, শুক্রবার পরীক্ষা দিব না, ওই পরীক্ষা চলে আসতে পারে, ওই পরীক্ষাও চলে আসতে পারে। তাহলে কি বলছি?
এই যে 21টা বাংলা, 20টা হচ্ছে কি, 20টা হচ্ছে তৎসম, ঠিক আছে। এবং এই 21টা এবং 20টার মধ্যে, 21টা এবং 20টার মধ্যে 4টা কমন আছে। কি কি ভাইয়া? একটা হচ্ছে আ, একটা সু, একটা বি, আর একটা হচ্ছে নি। অর্থাৎ এই 4টা উপসর্গ, যে 4টা উপসর্গ 21টার মধ্যেও আছে, 20টার মধ্যেও আছে, মানে এটা কমন। আশু বি নি, আশু বি নি, আশু বি নি। তাহলে আমি উপসর্গ থেকে ছবিতে, বিশ্বাস করো ভাই, উপসর্গ থেকে ছবিতে যদি যদি কোশ্চেন আসে তাহলে এখান থেকে আসতে হবে। এর কোনো সুযোগ নেই। আমি যা বলছি এতক্ষণ পর্যন্ত যা বলছি, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে হবে, হবে 100% শিওর। কারণ উপসর্গ এখান থেকে কোশ্চেন করার কোনো রাস্তায় নাই, রাস্তা সব বন্ধ করে দিছি আমি, এখান থেকে করতে হবে। ওকে, তাহলে কি আশু বিনি, এটা হচ্ছে কমন উপসর্গ, ঠিক আছে। এখন আসি, পরীক্ষায় বলছে আকণ্ঠ, কি বলছে? আকণ্ঠ। এই যে আকণ্ঠ বলছে, এখন বলো তো আটা কি? এটা কি আটা, এটা কি বাংলা উপসর্গ না তৎসম উপসর্গ? তুমি কিভাবে বুঝবা? তুমি বুঝবা যে পরবর্তী যে শব্দটা আছে এটা কি তৎসম কিনা। যদি হয় তৎসম তাহলে মানে এটা তৎসম উপসর্গ, যদি হয় বাংলা তাহলে মানে বাংলা, ঠিক আছে। যেমন খেয়াল করো আকণ্ঠ, কণ্ঠের মধ্যে কি আছে? মূর্ধন্য আছে। আর যদি কোনো শব্দের মধ্যে মূর্ধন্য থাকে, কি থাকে? মূর্ধন্য, মূর্ধন্য স, ক্ষীয়, এগুলো যদি কোনো শব্দের মাঝখানে থাকে থাকে তাহলে সেটা তৎসম হয়। এটা হয়, এটা তৎসম হয়। তার মানে এটা তৎসম, দ্যাট মিন্স আটাও কি? আটাও তৎসম, আটাও তৎসম। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? হ্যাঁ, মনে রাখতে হবে, এতটুকু মনে রাখতে পারবে। হ্যাঁ, ওকে, মোটামুটি আপনাদের ক্লিয়ার করে দিলাম আমি সবগুলো, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে ভাইরা। আমি স্লাইডটা তাদেরকে দিয়ে দেবো, সবাইকে দিয়ে দেবেন, যারা যারা শেয়ার দিয়েছিল না, যারা শেয়ার দিয়েছিল আমি সবাইকে দিয়ে দেবো ভাই, চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করো না, ভাইয়ারা তোমার শত্রু না, তোমার ভাই, তোমার আপন ভাই আমরা, বুঝছো। আমরা চাই তুমি ক্যাম্পাসে আসো, তুমি আমার ছোট ভাই। তুমি যখন বলবা যে আমি আমার ভাই, তখন আমি গর্ব করে বলবো যে এটা আমার ছোট ভাই, এটা আমার ছোট ভাই চান্স পাইছে এই বিশ্ববিদ্যালয়ে, আমি গর্ব করে বলবো। তুমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবা তখন আমার একটা সংখ্যা বাড়বে, আমার একটা শক্তি বাড়বে যে আমার ভাই এই বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমি বলতে পারবো। আমার বোন এই বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মা গর্ব করে বলবে যে আমার ছেলেরা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বলবে। তুমি চান্স পাও, আমি কেন আমার শুরুতে রাখবো? আমার মধ্যে যা আছে, ছবিতে যা যা আসে আমি সব দেখাই দিই তোমাদেরকে। তুমি চান্স পাও, চান্স পাওয়ার পরে যে বলে না, তুমি যখন এসে বলবা, ছুটে এসে বলো ভাইয়া চান্স পাইছি, এই যে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করতেছি আমরা, এই মুহূর্তের জন্য অপেক্ষা করতেছি। তুমি এসে বলবা যে চান্স পাইছি, চান্স পাওয়ার পরে যে একটা ফিলিংস, চিন্তা কর আজকে এই রেজাল্ট দিছে, যাদের নামের পাশে দেখছে যে আমার মেরিট পজিশন এত, চিন্তা কর তার মনে কত খুশি হয়েছে, তারা কত খুশি হয়েছে যখন দেখছে তার নামের পাশে, তার রোল নামের পাশে তার পজিশনটা লেখা আছে। চিন্তা করো, তোমার রোল নাম্বারটা, তোমার পজিশনটা তোমার পাশে লেখা আছে, চিন্তা কর, লেখা আছে। ওই জাস্ট ক্লাইম্যাক্সটার জন্য, ওই মহা মুহূর্তের জন্য তোমাকে এখন কষ্ট করতে হচ্ছে, তোমাকে এখন কষ্ট করতে হচ্ছে ভাইয়া, কষ্ট করতে হচ্ছে ওই ক্লাইম্যাক্সটার জন্য, ওই ক্লাইম্যাক্সের জন্য তোমাকে ওয়েট করতে হইতেছে। ওকে, ঠিক আছে ভাইরা। ওকে, তাহলে কি বলবো, এটা হচ্ছে কতকার। কতকার কেন হলো ভাইয়া? এখন প্রশ্ন আসতে পারে কতকার কেন হলো, কারণ কদ হচ্ছে কি, কদ হচ্ছে এটা বাংলা উপসর্গ। কি উপসর্গ? এটা বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কয়টা ভাইয়া? 21টা। ও, অগা, অজ, অনা, আন, আপ, ইতি, উন, কত, কুনি, পাতি, বি, ভর, রাম, স, সা, সুহা। এই যে যেগুলো বলছি না, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তৎসম, এই সরি বাংলা উপসর্গ, বুঝছেন। যে কদ দেখছেন, কত, কুনি, কদ আছে, কদ, এই যে কদাকার, এখানে শব্দ শুরুতে কদাকার আছে। উত্তর পাইছেন ভাইয়া? পেয়ে গেছি আমরা, ঠিক আছে। ওকে, পরবর্তী আসি, দেখেন পরেরটা কি বলছে, বেলাত ফিরত। দেখেন ভাই, আমি 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 আমার ছোট ভাই, যদি আমার আপন ছোট ভাই থাকতো, বসে থাকতো, আমি বলতাম তুই চট্টগ্রামে পরীক্ষা দেওয়ার আগে সমাস তো পড়বি। সমাস মানে কি? সমাস মানে সংক্ষেপণ। সমাস মানে কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, এক প্রতিকরণ, মিলন। সমাস মানে মিলন। এখন সমাসের মধ্যে থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয় ছবিতে, সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে দ্বন্দ্ব সমাস থেকে। কোথেকে? দ্বন্দ্ব সমাস থেকে। এবং দ্বিতীয় সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে তৎপুরুষ সমাস থেকে। তৎপুরুষ, কিছু পুরুষ, তৎপুরুষ সমাস থেকে সবচেয়ে বেশি, এই দুইটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, এই দুটো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, বুঝছেন। তাহলে আপনাকে দেখাই, সেই দুটো থেকে পড়বেন। এবং বলছে কি বিলাপ ফিরত, তার মানে কি বিলাপ থেকে ফিরত, কোন তৎপুরুষ? পঞ্চমী তৎপুরুষ। এখন প্রশ্ন আসতে পারে কেন বা পঞ্চমী তৎপুরুষ? তৎপুরুষ সমাস মানে হচ্ছে, তৎপুরুষ সমাস মানে হচ্ছে বিভক্তির লোভ। কার লোভ ভাইয়া? বিভক্তির লোভ, বিভক্তির লোভ। যদি বলা হয় বিভক্তির লোভ, তাহলে মানে খেলা হচ্ছে এখানে বিভক্তির লোভ হলে সেটা হবে কি তৎপুরুষ সমাস। এখন দেখতে হবে বিভক্তির কোনটা লোপ পাইছে। বিলাপ ফিরত মানে কি? বিলাপ থেকে ফিরত, থেকে মানে কি, থেকে হচ্ছে পঞ্চমী বিভক্তি। কোন বিভক্তি থেকে? হচ্ছে পঞ্চমী বিভক্তি, দ্যাট মিন্স এটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। ক্লিয়ার?
হতে থেকেছে, হতে থেকেছে, হতে থেকেছে। ওকে ভাইরা, হ্যাঁ এটা আবার কি বললাম, পরে বললাম ঋণ মুক্তি, ঋণ মুক্ত বা ঋণ মুক্তি এরকম, হ্যাঁ এগুলা। পরবর্তী আসি ভাই দেখেন, এটাকে বলছিলাম ক্লাসের মধ্যে, ক্লাস শেষ করার পরে এই লাস্ট মুহূর্তে এগুলো ছিল আর কি, সেজন্য একটু টানতেছে আপনার, দেখা যাচ্ছে আপনাকে। তেলে বেগুনি, কি বলছি, তেলে বেগুনি, তেলে বেগুনের মধ্যে কি আছে, একার আছে। আপনি যখন দেখবেন দুইটাই একই সুরে, মানে একই তালের মধ্যে আছে, ডলে ডলে, নাচে নাচে, কলে কলে, ছলে ছলে, দেখছেন তেলে বেগুনে, মানে কি এখানে তালে তাল মিলাইছে। যদি দেখেন যে একার একার আছে, মানে বিভক্তি আছে, একার একটা বিভক্তি, বুঝছেন, একার নিজে একটা বিভক্তি। যদি দেখেন কোন শব্দের মধ্যে বিভক্তি আছে, বাদ যায় নাইকা, দুইটা সেম বিভক্তির মধ্যে আছে, বুঝতে পারছেন, সেম বিভক্তির মধ্যে আছে, হ্যাঁ তাহলে কি হবে, যদি দেখেন বিভক্তি, তার মানে সেটা ভাববে সেটা কি অলুক হবে। তাহলে অলুক যদি পরীক্ষার প্রশ্ন আসে, অলুক মানে কি, অলুক মানে হচ্ছে আকার থাকবে, একার থাকবে, মানে দুইটাই সেম থাকবে, একই কোয়ালিটির, মানে দুইটা শেষে কি থাকবে, একার থাকবে, একার থাকবে, ঠিক আছে। তাহলে কি, তেলে বেগুনে, তেলে বেগুনে মানে কি, অলুতপুরুষ সমাস, অলুতপুরুষ সমাস। এই তো মাশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, তোমরা অনেক ভালো পারতেছো ভাইয়া। তুমি জাস্ট, আমার মন চায়, আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার সবাইকে ধরে ধরে এবং ধরে তোমাকে বলতাম তুই চান্স পাইছ, বলতাম তোকে, যদি ক্ষমতা থাকতো এরকম একটা। ওকে দেখো, পরে দেখা যায় কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য একটা রোগের নাম, কনস্টিটিউয়েন্সি মানে নির্বাচনী এলাকা, ক্র্যাকডাউন সাঁড়াশি অভিযান, কারফিউ সান্ধ্য আইন, ডিকেট ডিফিডেন্ট, হ্যাঁ তারপর কি ডিকেটেশন মানে শ্রুতলিপি, এগুলো একটু দেখে নেবেন আপনি কষ্ট করে, হ্যাঁ পরে কি ইপিক, এম্বাসিডি, হ্যাঁ এম্বাসি, পরে হচ্ছে কি এডিশন, ডাইনামিক, ডিরেক্টরেট, ডায়রিয়া, ডায়রিয়া, ডায়রিয়া মানে কি, ডায়রিয়া মানে অনেকে অনেক কিছু বোঝেন, বুঝছেন, ডায়রিয়া মানে হচ্ছে দেখেন কি লেখছে, উদারাময়, উদারাময়, বুঝছেন, উদারাময়। পরে কি, পরে ডিলিমা, পরে হচ্ছে কি ডিক্লারেশন, ঘোষণাপত্র, ডিক্লারেশন মানে ঘোষণাপত্র। ওকে ঠিক আছে ভাইয়া, ওকে ডান, এটা হয়ে গেছে, দেখে রাখবেন একটু কষ্ট করে, বুঝছেন, দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন আসি দেখেন, পরে এটা বলছি কোন শব্দটিতে তৎসম উপসর্গ, আমি বলছিলাম না, তৎসম মানে কি, যেগুলোর যে পুরোপুরা অপ, সমনীয়, অনুনির্দূর, হ্যাঁ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তৎসম। দেখেন এখানে পরিপূর্ণ, নির্দোষ, প্রতিবাদ, সবগুলোতে কি আছে, এগুলো প্রত্যেকটা মধ্যে তৎসম শব্দ আছে, সেটা হচ্ছে উত্তর। গত ক্লাস একটু করাইছি আমি এটা, হ্যাঁ ওকে। মাস মিডিয়া লিবারিজম, ল্যাটিটিউড, লেফটিস্ট, হ্যাঁ লাইচিয়ার, নোটিফিকেশন, নমিনেটেড, মনোনীত, বুঝছেন, নমিনেটেড মানে কি, মনোনীত। ওকে ঠিক আছে, হয়ে গেছে, হ্যাঁ অধিকার, ঠিক আছে ভাই, এক নাম্বার উত্তর, এগুলো দেখে বলবেন। আমি যেগুলো দিচ্ছি এগুলো মানে পড়াচ্ছি না মানে এগুলো বাদ দিবেন এরকম না, এগুলো আমি ফরজ, বুঝছেন, এগুলো ফরজ ইবাদত, ফরজ, এগুলো ফরজ, ঠিক আছে। ওকে দেখেন এখন আসে এটা বুঝাই আপনাকে, এটা বুঝাই, দেখেন এগুলো বুঝাই আপনাকে, এগুলো কাজে লাগবে, কারণ ক্রিয়ার কাল থেকে, মনে রাখবেন, ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল, এই ক্রিয়ার কাল থেকে চবিতে, ক্রিয়ার কাল থেকে চবিতে প্রশ্ন আসবে। দিন এটা আসছে, দিন এটা আসছে, হ্যাঁ আপনি ক্রিয়ার কাল কিভাবে নির্ধারণ করবে, মনে করেন আপনাকে পরীক্ষা বলছে, আপনাকে পরীক্ষা বলছে যে বলতো পরীক্ষা চলছে, এটা কোন কারক, পরীক্ষা চলছে তার মানে ঘটমান, তার মানে বর্তমান, বর্তমান ঘটমান কাল, বর্তমান বর্তমান আর কি। এখন এগুলো যে পরীক্ষা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, মনে রাখবেন, বর্ষাকালে বৃষ্টিপাত হয়, বর্ষাকালে কি হয়, বৃষ্টিপাত হয়, অথবা আপনাকে বলছে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে আর বর্ষাকালে বৃষ্টিপাত হয়, দুইটাই সেম জিনিস, কারণ কি সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আর বর্ষাকাল সবসময় বৃষ্টিপাত হয়, কি হয়, বৃষ্টি হয়, তার মানে এগুলো চিরন্তন সত্য। আর যেগুলো সবসময় হবে তার মানে কি, এগুলো নিত্যবিত্ত, নিত্যবিত্ত মানে কি, সবসময়, বর্তমান, নিত্যবিত্ত বর্তমান মানে, নিত্যবিত্ত মানে যে কাজটা সবসময় হয়, নিত্যবিত্ত বর্তমানে, বর্তমান কালে হয়, প্রতি সময় হয়, নিত্যবিত্ত বর্তমান মানে হচ্ছে এগুলো চিরন্তন, যেগুলো সত্য বা হবে, সবসময় হবে আর কি, নিত্যবিত্ত বর্তমান, ঠিক আছে। ওকে তাহলে নিত্যবিত্ত বর্তমান, নিত্যবিত্ত বর্তমান, ঠিক আছে। ওকে ভাইয়া নেক্সট আসি দেখেন, ওরা বলছে কি, মা পুত্রের, এই যে এটা অপচিতের থেকে আসছে, বুঝছেন, অপচিতের মধ্যে এটা পরীক্ষা আসছে, মা পুত্রের তীর্থযাত্রায় বাহন কি ছিল, এটা অপচিত থেকে আসছে, এটা একটু আগে দেখাচ্ছি আপনাদেরকে, অপরিচিতা, অপরিচিতা, এই যে অপচিত কল্প থেকে আসছে, কল্প থেকে আসছে, বলা হয়েছে মা পুত্রের তীর্থযাত্রায় বহন কোনটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার রেলগাড়ি, কি ভাইয়া, রেলগাড়ি। হ্যাঁ আমি দেখাবো, আমার অনেকগুলো স্লাইড বাকি আছে, আপনাদের দেখাইতে ভুলে গেছি, দেখাবো সবগুলো ভাই, আপনাদের দেখাবো, আপনি চান্স পান ভাই, আপনার চান্স পান, বুঝছেন, আরো অনেকগুলো আছে ভাই, হ্যাঁ চান্স পান, চান্স পেয়ে জাস্ট ভাইকে বলবেন যখন, এটাই অনেক খুশি হবো আমি।
আপনি চান্স পান। ভাইয়া 4 পড়তে হবে না, 4 এত কোশ্চেন হবে না, বুঝছেন? 4 পড়তে হবে না, আপনি 3% ক্যাপসুল ওগুলো ভালো মতো পড়েন। ওকে, দেখেন জলচর, খেয়াল করছেন জলচর, এই জলচরের মধ্যে উপপদ মানে কি বলছে? উপপদ কি বলছে ভাইয়া? উপপদ। জলচর বলছে জলচর, খেয়াল করছেন জলচর, জলচর, এই যে এটা উপপদ তৎপুরুষ সমাস। কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, বুঝছেন? তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। এটা হচ্ছে কি? আর উপপদ সবসময় আগে থাকে, কই থাকে? আগে থাকে। জলচর, তাহলে এটা কি? জল হচ্ছে, এটা উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। ঠিক আছে, উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। ওকে, তো ভাইরা বলে বলছেন আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, উপপদ তৎপুরুষ, হ্যাঁ এগুলো পড়াইছি, এরপর আসছে ধারাবাহিকতা বজায় রাখতেছি, এরপর আসতেছি। দেখেন এরপর আসতেছি, দেখেন এগুলো পড়াইছি আপনাদের একটু আগে। নিজের কোন শব্দে উপসর্গ মূল শব্দ, এটা পড়াইছি, এটা পড়াই ফেলছি। হ্যাঁ, খাসমূল এটা পড়াই ফেলছি। ওকে, কে জানতো আমার ভাগ্য এমন হবে, এটা দেখাইছি। ওকে, কে জানতো ভাগ্য আমার এমন হবে, এটা এই যে এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো ভাই। দেখেন এখান থেকে নতুন, প্রিয় ভাই খেয়াল করছেন, হেভেনলি বডি জ্যোতিষ্ক, হরিজন্টাল লাইন অনুভূমিক লাইন, হাই টাইড হচ্ছে অনারারি, পরে হচ্ছে হাইব্রিড, হচ্ছে হাইড্রোজেন, ফসফেট, হচ্ছে হাইড্রোলিক। ঠিক আছে, এগুলো দেখবেন। হিপোক্রেসি, ইন্ডিজিনিয়াস, হচ্ছে ইনসোমিনিয়া, হচ্ছে কি? ইনসোমিনিয়া, হচ্ছে আইসোলেশন, হচ্ছে ইম্পেরিয়ালিজম, হচ্ছে ইনসেক্টিভ, হচ্ছে ইনকোয়েস্ট, লাস, আর হচ্ছে লেক্সাকাল। এই দেখেন অবিধানিক, লাস মানে বালিকা। এই শব্দগুলো লিখে রাখতে হবে সবগুলা। হ্যাঁ, তাড়াতাড়ি করতেছি ভাই, তাড়াতাড়ি শেষ করে দেবো জাস্ট। হ্যাঁ, আপনার বিন্দু নষ্ট করবো না, সব লাগাই যাবো আমরা। হ্যাঁ, এরপরে ইংরেজি আবার করাবো, ইংলিশটা আবার আছে, এরপর তোমার ইংলিশটা আবার পড়াবে। হ্যাঁ, ওকে, দেখেন এখন আসি মূল পয়েন্টে চলে আসি ভাইয়া। সর্বোচ্চ মনোযোগ দিবেন ভাইয়া, সুন্দর মতো বুঝাই দিবে। একটাও সেন্টেন্স যেগুলো বলবো ভাইয়া মুখে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। ফুল প্যান, ফুল মূলটা কি? ফুল, ফুল পরে সাব হেড, পরে হেড, ফুল সাব হেড, ফুল সাব হেড হাফ, ফুল সাব হেড হচ্ছে হাফ, ফুল সেড হাফ। এই যে এই চারটা হচ্ছে ইংরেজি উপসর্গ। কি উপসর্গ? ইংরেজি উপসর্গ হচ্ছে কোনটা? চারটা, ফুল সাব হেড হাফ, ফুল সাব হেড হাফ। ওকে, এগুলো একবার সহ দিব, পিডিএফটা একবার সহ দিয়ে দেবো, তোমার যা সেটা শেয়ার দিও ভাই। হ্যাঁ, শেয়ার দিয়ে বলিও ভাই, দিয়ে দিও ইনশাল্লাহ, দিয়ে দিব। ফুল পেন কি বলছে? ফুল পেন, এই যে ফুল পেন, খেয়াল করছে কি বলছে? ফুল পেন মানে কি আছে? ফুল আছে। দেখেন তো তাহলে এটা কি হবে? উত্তর পাবেন না ভাইয়া? বা যদি পরীক্ষা বলে হেডমাস্টার, হেডমাস্টারের শুরুতে কি আছে? হেড আছে, কোন উপসর্গ? পারবেন না। যদি বলে হাফ পেন্ট, পারবেন না, পারবেন না। যদি বলে সাব কোঅর্ডিনেট বা সাব মিনিস্টার বলে, তাহলে পারবেন না। তাহলে সাব হেড হাফ ফুল, এই সবগুলো হচ্ছে কি? এই সবগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। কোন উপসর্গ ভাইয়া? ইংরেজি। এগুলো কি ইংরেজি উপসর্গ। পরীক্ষা যেভাবে আসুক পারবেন আপনি ইনশাল্লাহ, আপনি পারবেন, ছাড় দিবেন ইনশাল্লাহ। ওকে, দেখেন খেয়াল করেন ভাইয়া, নিচের কোন শব্দে উপসর্গের অর্থ না বুঝায় না? ওরে বাপ রে বাপ, অনেক ফলাফল এখানে কনফিউশন হয়ে যাবে, এর কনফিউশন হয়ে যাবে। কি বলছে? নিচের কোন শব্দে উপসর্গের অর্থ না বুঝায় না? না বুঝায় না, খেয়াল করছেন যে না বুঝায় না, না বুঝায় না, খেয়াল করছেন মানে না বুঝাবে না। প্রশ্নটাকে বুঝতে হবে আপনাকে। ছবিতে এরকম একটা কোশ্চেন পাবেন, বিএনএ এরকম একটা কোশ্চেন পাবেন, যেখানে একটা কোশ্চেনের মধ্যে প্যাচ আছে, অনেক প্যাচ। হ্যাঁ, অনেক প্যাচ, এরকম শব্দ পাবেন আপনি। দেখেন নিচের কোন শব্দে উপসর্গের অর্থ কি বুঝায়? না বুঝায় না, না বুঝায়। দেখি খেয়াল করো, খেয়াল করো তো। বেয়াদব মানে কি? বেয়াদব দ্যাট মিনস আদব নাই যার, মানে না আছে এখানে, তাহলে এটার মধ্যে না আছে। ওকে, বেয়াদব মানে কি? আদব নাই যার, মানে আদব কায়দা ভদ্রতা যার নাই তাকে বলে বেয়াদব। না খোশ মানে কি? না খোশ মানে কি ভাইয়া? না খোশ মানে হচ্ছে না খোশ নাই। লাপাত্তা মানে কি? পাত্তা নাই। বদমেজাজ মানে কি? যার মেজাজ নাই না, যার মেজাজ নাই না। বদমেজাজ মানে হচ্ছে খারাপ মেজাজ, খারাপ মানে কি? খারাপ, বুঝছেন? খারাপ মেজাজ, তার মানে এটার মধ্যে লা নেই, এটার মধ্যে কি নাই? না নেই। এটা মানে কি? এটার মধ্যে লা মানে না নাই, না এটার মধ্যে নাই, বুঝতে পারছেন? তাহলে বদমেজাজ বলতে কি বোঝাচ্ছে? বদমেজাজ দ্যাট মিনস খারাপ মেজাজ, যেটা আঁকা গেল সেটা না, উল্টাটা আর কি। তাহলে বদমেজাজ, ঠিক আছে? বদমেজাজ মানে হচ্ছে এই যে অনেকে বলছে লাপাত্তা, ভাই লাপাত্তা মানে হচ্ছে পাত্তা দেনা যায়, লা মানছে না, আরবিতে লা মানে হচ্ছে না। হ্যাঁ, লা মানে কি? না। তো লাপাত্তা মানে হচ্ছে পাত্তা নাই,
বদমেজাজ, উত্তর হবে বদমেজাজ। ওকে, খেয়াল করো তো, কোনটি ঘটমান অতীত? কোনটি ঘটমান অতীত? এই নাম্বার কি বলছে? তিনি বই পড়লেন। ওকে, বি নাম্বার তিনি বই পড়তেন। সি নাম্বার তিনি বই পড়ছিলেন। মানে কি বলছে দেখেন, ঘটমান মানে ঘটতেছে, মানে অতীতকালে একটা কাহিনী ঘটতেছে, অতীতকালে একটা কাহিনী ঘটতেছে, বুঝছেন? অতীতকালে একটা কাহিনী ঘটতেছে, এটাকে আমরা যদি সহজ করে বলি, তাহলে কি হবে? কোনটি ঘটমান অতীত মানে অতীতকালে ঘটতেছিল, দেখেন খেয়াল করো, তিনি বই পড়লেন মানে পড়া শেষ, এটা বাদ। তিনি বই পড়তেন মানে কোন এক সময় সে বই পড়তেন, মানে সে এখন পড়তেছে না, সে কিন্তু এখন পড়তেছিলেন কিন্তু, তাহলে এটাও বাদ। ওকে, তিনি বই পড়ছিলেন মানে আমি বললাম দাদা তোমাকে মা ডাকতেছে, তখন দাদা বই পড়তেছিলেন মানে পড়ছিলেন, মানে বই পড়ছিলেন একটা আর বই পড়েছিলেন একটা, খেয়াল করছেন? বই পড়েছিলেন বা বই পড়ছিলেন, এখন তো দুইটার মধ্যে আলাদা না। বললাম দাদা বা দাদা আপনাকে ডাকছে, তখন দাদা বই পড়ছিলেন মানে কি দাদা বই পড়তেছিল, মানে কাজটা করতেছিল, তার মানে এটা ঘটতেছিল, এটা কি এটা ঘটতেছিল, তার মানে এটা হচ্ছে উত্তর। একবার জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এই অ্যান্সার গুলো ইজিলি হয়ে যায়, কোনো সূত্র ক্যালকুলেশন লাগে না, ইজিলি এগুলো হয়ে যায়, ঠিক আছে ভাই, এগুলো ইজিলি হয়ে যাবে। তাহলে উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার এটা, তিনি বই পড়ছিলেন, উত্তর হচ্ছে এটা। ভাইয়া পারছেন? কোন রুলস লাগছে? যার সামনে চিন্তা করছেন দাদা বই পড়ছিলেন, তার মানে কি দাদা বই পড়তেছিল, উত্তর হচ্ছে আমার ডি নাম্বারটা। ঠিক আছে ভাইরা? ওকে, পরে দেখেন, কোন শব্দে উপসর্গ যুক্ত হলেও মূল শব্দের অর্থ পরিবর্তন হয়নি? এরকম প্রসঙ্গ আপনি কখনো পাইছেন? আমার মনে হয় না আপনি পাইছেন, তাহলে বলেন তো, কোন শব্দের উপসর্গ যুক্ত হলেও মূল শব্দের অর্থ চেঞ্জ হয় নাই? আমরা জানি কি? আমরা জানি উপসর্গ মানে হচ্ছে শব্দের অর্থ পরিবর্তন করে ফেলা, বাট এখানে পরিবর্তন হয় নাই। কোনটা দেখেন তো? আমি বললাম ভয়, দেখেন খেয়াল করেন, ভয় মানে কি? ভয় পাচ্ছে, ভয়। নির্ভয় মানে কি? নির্ভয় মানে ভয় নাই, অর্থ পরিবর্তন হয়েছে নি? অর্থ পরিবর্তন হয়েছে, মানে এটা হয়েছে। দেখেন শান্ত, মূল শব্দ কি? শান্ত। শান্ত অশান্ত অর্থ চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়ে গেছে। মানে এটা বললাম সেই শালাটা শান্ত, আর বললাম সেই শালাটা অশান্ত, ভদ্র না, তাহলে মানে অর্থ চেঞ্জ হয়ে গেছে, এটা বাদ। কসুর, দেখেন বেকসুর, কসুর আর বেকসুর, কসুর ছিল বেকসুর হয়ে গেছে, বুঝছেন? বেকসুর খেলা, কসুর মানে সাজা, মানে থাকতে হবে, বেকসুর মানে নাই, অর্থ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু সুজন, হ্যাঁ, চলনা দুজন, বুঝছেন? চলনা দুজন, সুজন, হ্যাঁ আপনার সুজন, এই যে দেখেন জল মানে কি? আমরা বলি না চলনা সুজন, হারাই দুজন, এই যে দেখেন হারাই দুজন, জন আর সুজন দুইটাই সেম, জন আর সুজন কি দুইটাই আমার সেম, তার মানে এখানে চেঞ্জ নাই, পরিবর্তন নাই, তার সুজন আর জন সেম, এর অর্থ কি? সেম। তাহলে এই হচ্ছে উত্তর, মানে জন দিয়েও সুজন বোঝায়, সুজে কেমন একটা অর্থ, পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই। তাহলে উত্তর কোনটা? তাহলে উত্তর হচ্ছে এ নাম্বারটা। উত্তর কি? উত্তর হচ্ছে এ নাম্বারটা, হ্যাঁ, সুজন। ওকে ভাইয়া, ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ এক হয়ে গেছে ভাইয়া। ওকে, হ্যাঁ, ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে সুজন, আমি দেখি, আমি অবাক হই যে তোমাদের মধ্যে কত স্ট্যামিনা, একটু ক্লাস করেছি আবার যুক্ত হয়েছে, আবার মানে মানে মাঝে মধ্যে আফসোস লাগে যে এতগুলো শিক্ষার্থী সিট পায় না। বিশ্ববিদ্যালয়ে একটা কত শিক্ষার্থী পরীক্ষা দেয়, এখান থেকে শুধুমাত্র কয়জন শিক্ষার্থী নেবে, তখন খুব খারাপ লাগে, বুঝছো? এত শীঘ্র শিক্ষার্থী কষ্ট করতেছে, বা সবাই কষ্টের মূল্য পায় না, খুব কষ্ট লাগে। যখন আমি ভাবি, নিজে নিজে নিরিবিলি বসে যখন ভাবি, খুব কষ্ট লাগে। এরকম সিস্টেম একটা সবাই পড়তে পারবে, সবাই না, যারা যে পরিশ্রম তারা পাবে, এগুলো সিস্টেম করতো। বাট ওই যে ব্যবস্থাপনা বললাম, অনেক কিছু মানে সংকুলন আছে, বুঝছো? হয় না, হয় না, হয়ে ওঠে না। এই তো, হ্যাঁ, একজন বসে চলনা সুজন, ছবিতে যায় দুজন, বাপরে বাপ কত সুন্দর, চলনা সুজন, ছবিতে যায় দুজন। ওকে, পরে দেখো পরবর্তী প্রশ্ন। প্রদীপ নিভে গেল, আচ্ছা ঠিক আছে, প্রদীপ নিভে গেল, প্রদীপ নিভে গেল, এটি কোন কালের উদাহরণ? আমি বলছি না যে আপনি ছবিতে এটাই পাবেন, আমি বলছি না ছবিতে আপনি এটাই পাবেন, এটা না, ছবিতে এই টাইপের প্রশ্ন পাবেন, আমি শিখিয়ে দিচ্ছি যাতে আপনি এটার মতো করে আনসার দিতে পারেন। হ্যাঁ, প্রদীপটা নিভে গেল মানে কি? মানে হচ্ছে নিভে গেছে, নিভে গেছে, পরে বলছে মানে নিভে যাওয়ার পরে বলতেছে কি প্রদীপটা নিভে গেছে, মানে সে কাজটা ঘুরে গেছে, কাজটা ঘুরে গেছে, তাহলে অতীতকাল চলে আসছে, তাহলে কি অতীতকাল হবে? এখন দেখেন তো, কাজটি নিভে গেল, হ্যাঁ নিভে গেল, এটা কি ঘটমান হবে? হ্যাঁ, আমরা কি বলছি নিত্যে ছিল, বলছি না, এটা নিভে গেছে, নিত্যে ছিল না, এটা বাদ, এটা বাদ।
নিত্যবিত্ত মানে কি সবসময় হয়, এটা কি সবসময় হয় না, তাহলে এটাও বাদ, এটাও বাদ। হ্যাঁ, এটা পুরো ঘটিত, পুরো ঘটিত না, নিবে গিয়েছিল এরকম বলে না, এটা এটা সাধারণ অতীত। এটা মানে কি সাধারণ অতীত, সাধারণ অতীত মাত্র। উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকাল হচ্ছে আমরা এটা, সাধারণ অতীতকাল, সাধারণ অতীতকাল। ঠিক আছে, সাধারণ অতীতকাল হচ্ছে আমার এটা। হ্যাঁ, ওকে ভাইয়া, সাধারণ অতীতকাল হয়ে গেছে। হ্যাঁ, জি একটু পর জিকে ক্লাস হবে, একটু পর জিকে ক্লাস হবে, তারপর আবার ইংরেজি ক্লাস হবে, তারপর আবার ইংরেজি ক্লাস হবে, বুঝছেন, পর আবার ইংরেজি ক্লাস হবে। ওকে, পরে আসে দেখেন কোনটি উপপদ তৎপুরুষ সমাস। আবার আসছি উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস আমরা শিখেছিলাম একটু আগে, বলেন দেখি ভাইরা। এটা আমি বলবো না, এটা আমার বিশ্বাস করি যারা পরিশ্রমী তারা পারবেন এটা। কোনটা উপপদ তৎপুরুষ সমাস আপনি কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন যে উপপদ তৎপুরুষ সমাসের শেষে ক্রিয়া থাকে, কি থাকে, সরি ক্রিয়া থাকে, কি থাকে, ক্রিয়া থাকে। উপপদ তৎপুরুষ সমাসের শেষে কি থাকে, ক্রিয়া থাকে, কি থাকে ভাই, ক্রিয়া থাকে। ক্রিয়া যদি থাকে, আমি বলেন তো কোন শেষে ক্রিয়া আছে, দেখি তো পারেন কিনা, কেউ পারেন কিনা, কেউ পারেন কিনা। ক্রিয়া শেষে কি আছে, ক্রিয়া মানে কি থাকবে, ক্রিয়া থাকবে, উপপদ তৎপুরুষ সমাসের শেষে ক্রিয়া থাকবে। দেখেন উপনদী, নদী ক্রিয়া না, প্রতিদিন ক্রিয়া না, পরিপূর্ণ ক্রিয়া না, ক্ষীণজীবী মানে কি ক্ষীণ ভাবে বাঁচে যে বা ধারণ করে যে, এটা বলে ক্ষীণজীবী। দ্যাট মিন্স এটা হচ্ছে সি নাম্বার উত্তর। মানে ক্ষীণজীবী এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের একটা উদাহরণ। পারবেন না ভাইয়া? পারবেন। ওকে, হ্যাঁ, বাংলা ক্লাসের পরে জি ক্লাসে ঢুকবো আমি, বাংলা ক্লাস শেষ করে জি ক্লাসে ঢুকবো। ওকে, পরে দেখেন আসি, এরপরে খেয়াল করেন, হেভিনলি দেখাইছি, হিপোক্রেসি দেখাই বলছে এটা আপনাদের। ওকে, এবার আমি পরীক্ষায় ভালো করেছি, একটু খেয়াল করছেন, এবার আমি পরীক্ষায় ভালো করেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আপনি 10 তারিখ পরীক্ষা দিয়ে পরে হাসি মুখ নিয়ে বের হবেন ইনশাল্লাহ, আশা করি, আশা করি একটা হাসি মুখ, হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বের হবেন, একটা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে। এটা এটা তো সমস্যা ভাই, এই যে এখন বলতেছেন ভাই পারতেছি, এখন পারতেছি, পরীক্ষা হলে গিয়ে পারতেছি না কেন, সমস্যা কি? কারণ হচ্ছে আপনি আমাদেরকে ভয় পাচ্ছেন না, আপনি এখানে ভয় পাচ্ছেন না, আপনি পরীক্ষা হলে ভয় পান, আপনি পরীক্ষা হলে ভয়টা পান। আপনি এখানেই দেখেন তো, আমি যে কোশ্চেনগুলো পড়াচ্ছি এগুলো কঠিন না সহজ? অবশ্যই কঠিন। আপনি এখানে পারতেছেন, পরীক্ষা হলে পারতেছেন কেন? কারণ ওই যে ভয়, ওই যে ভয়, এই ভয়টাকে আয়ত্তে আনতে হবে, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, ভয় পেলে হেরে যাবে। হ্যাঁ, সমস্যা এখানেই হয়। ওকে, দেখেন এখন এবার আমি পরীক্ষায় ভালো করেছি, কি করেছি, ভালো করেছি। এই যে ভালো করে ফেলছি মানে মানে পরীক্ষা দিয়ে ফেলছি, দেওয়া শেষ, মানে এখন কি বলছি, দেওয়া শেষ করার পর কি বলি, করেছি। এখন দেখেন, এটা কি সাধারণ অতীতকালের না, এটা কি অতীতকালের, করেছি না। হ্যাঁ, পরিচ্ছেদের সাধারণ ভবিষ্যৎকাল না। আপনি মনে রাখবেন, একটা টেকনিক শিখিয়ে দিচ্ছে আপনাকে, কোন ক্রিয়া শেষে দেখেন এখানে ক্রিয়া কোনটা, একটা টেকনিক শিখিয়ে দিচ্ছে, কখনোই ভুলবেন না। আপনি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটা আপনি কখনোই ভুলবেন না। যদি দেখেন কোন ক্রিয়ার শেষে, যদি দেখেন একার কি আছে, একার প্লাস রসিকার আছে, একার প্লাস 6 রসিকার ছি আছে, যদি কোনো ক্রিয়ার শেষে যদি দেখেন এ প্লাস 6 রসিকার ছি আছে, চোখটা বন্ধ করে, চোখ বন্ধ করে আপনি উত্তর দিবেন, সেটা হচ্ছে পুরা ঘটিত। সেটা কি পুরা ঘটিত, মানে পারফেক্ট টেন্স, বুঝছেন? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আর কি, পুরা ঘটিত বা পাস্ট পারফেক্ট হবে এরকম। যদি দেখেন কোন ক্রিয়া শেষে একার প্লাস 6 রসিকার ছি আছে, তাহলে ভেবে নেবেন সেটা পুরা ঘটিত। টেকনিক শিখিয়ে দিলাম, আমার টেকনিক, ঠিক আছে, টেকনিক যেভাবে থাকুন বাক্য। যদি দেখেন কোন ক্রিয়ার শেষে একার প্লাস রসিকার আসছে, মানে একার পাশাপাশি 6 রসিকার ছি আছে, দেখেন তো এখন করেছি, এই শব্দটার মধ্যে মূল শব্দ কোনটা, মূল শব্দ হচ্ছে কর, এটা হচ্ছে মূল শব্দ। এই শব্দের সাথে কি আছে, একার আছে না, একার আছে, একার আছে, পাশাপাশি কি আছে, 6 রসিকার ছি আছে, তার মানে 6 রসিকার ছি আছে, তাহলে একারও আছে এবং 6 রসিকার ছিও আছে, যদি থাকে তাহলে সেটা কি হবে, পুরা ঘটিত। দ্যাট মিন্স এটা হচ্ছে বি নাম্বার উত্তর। মনে রাখবেন, এটা মনে রাখবেন, একার, একার প্লাস 6 রসিকার ছি, একার প্লাস 6 রসিকার ছি যদি থাকে তাহলে সেটা কি, সেটা হচ্ছে আমার পুরা ঘটিত, পুরা ঘটিত বর্তমান কাল। তার জাস্ট উত্তর হয়ে গেছে বি নাম্বার। পারবেন না ভাইয়া? যদি আল্লাহর রহমতে পরীক্ষা চলে আসে উত্তর দিয়ে ফেলবেন এভাবে। হ্যাঁ, উত্তর দিয়ে ফেলবেন। ওকে, পরবর্তী আসে দেখেন, পুরা ঘটিত ভবিষ্যৎ, পুরা ঘটিত ভবিষ্যৎ মানে একটা কাজ পুরো ঘটে যাবে, পুরা ঘটিত ভবিষ্যৎ কোনটা হবে? হ্যাঁ, দেখেন
যদি দেখেন আপনি এভাবে থাকবে এটা একার। মনে রাখবেন পুরা ঘটিত ব্যাপারটাই হচ্ছে একার থাকবে। কি থাকবে? একার থাকবে। একার থাকবে মানে ক্রিয়া শেষে একার থাকবে। পুরা ঘটিত দেখেন তো, তুমি খাবে না, এটা ভবিষ্যৎ কালের মধ্যে, এটা বাদ। তুমি খেতে থাকবে মানে মানে খাইতে থাকবে মানে ঘটমান কন্টিনিউয়াস কথা থাকবে, তাহলে এটাও বাদ। হ্যাঁ, পরে কি বলছে? তুমি খেও ভবিষ্যৎকালে বসে, তাহলে এটাও বাদ। তাহলে কোনটা? তুমি খেয়ে থাকবে। দেখো, খেয়ে থাকবে, তুমি খেয়ে থাকবে, হয়তো তুমি খেয়ে থাকবে মানে ভাবতেছি, মনে ভাবতেছি যে তুমি খাবার খেয়ে ফেলছো, সেজন্য বলতেছি যে তুমি খেয়ে থাকবে, মানে দ্যাট মিনস খেয়ে থাকবে। হ্যাঁ, পুরো ঘটিত, এটা হচ্ছে খেয়ে থাকবে। ডি নাম্বার উত্তর হচ্ছে ডি নাম্বার। দেখেন আপনারা অনেকে বলছেন বি নাম্বার হবে, কারণ বি নাম্বার হবে না। কারণ কি? তুমি খেতে থাকবে মানে কি? থাকবে মানে কি? খেতে থাকবে মানে হচ্ছে সে কন্টিনিউয়াসলি ভবিষ্যতে খাইতে থাকবে, এভাবে বোঝাচ্ছে। বাট এটা না, এটা বলছে কি পুরো ঘটিত। উত্তর হচ্ছে এই ডি নাম্বারটা। উত্তর হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে? ওকে, পরবর্তী দেখি প্রেম প্রীতি। হ্যাঁ, প্রেম করছে যেজন, জানে সেজন, প্রীতির কি বেদনা, বুঝছেন? এই বেদনা দেওয়া দরকার নেই, কারণ আমি আসি এই প্রেম প্রীতি আসি। প্রেম প্রীতি, দেখেন প্রেম আর প্রীতি সেম। দেখেন দ্বন্দ্ব সমাস মানে কি? দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে জোড়া থাকবে, জোড়া। এখন প্রেম প্রীতি, ঠিক আছে, দ্বন্দ্ব সমাস, কোনো সমস্যা নাই। প্রেম আর প্রীতি দ্বন্দ্ব সমাস, হ্যাঁ, দ্বন্দ্ব সমাস, কোনো সমস্যা নাই। এই প্রেম প্রীতির এখন দ্বন্দ্ব সমাস যে হইলো, এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস? এই সাধারণ দ্বন্দ্ব সমাস, সমার্থক, মিলনার্থক, নাকি সংখ্যাবাচক, কোনটা? এই যে মিলনার্থক, এটা কোনটা? সমার্থক। হ্যাঁ, প্রেম আর প্রীতি কি জিনিস? সেম জিনিস, দ্যাট মিনস এটাকে বলা সমার্থক। প্রেম আর প্রীতি একে অপরের সমার্থক শব্দ। হ্যাঁ, ওই যে তোমার হচ্ছে লালন শাহ গান গেয়ে গেছে না, এরকম ওই গানের মতো অবস্থা আর কি। ওকে, তাহলে প্রেম আর প্রীতি কি? এগুলো সিনোনিম আর কি সমার্থক। কি ভাইয়া? এগুলো সমার্থক দ্বন্দ্ব। তাহলে প্রথম শর্ত হচ্ছে প্রেম প্রীতি, এটা মাঝখানে কি আছে? হাইফেন। তাহলে মানে মনে রাখবেন দ্বন্দ্ব সমাসে, কোন সমাসে? দ্বন্দ্ব সমাসের মধ্যে আমরা কি থাকে? হাইফেন থাকে। কি থাকে? হাইফেন থাকে। এবং দ্বন্দ্ব সমাসের সব সময় উভয় পদের অর্থ প্রাধান্য পায়। 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 মনে রাখবেন এটা, হ্যাঁ, মনে রাখবেন। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। ওকে, হ্যাঁ, মিলনার্থক মানে কি? মিলনার্থক মানে হচ্ছে পরিপূরক, সম্পূরক, এরকম। যেমন আছে বাবা মা, এরকম। দেখেন সুখ দুঃখ, খেয়াল করছেন? সুখ দুঃখ কোন প্রকার দ্বন্দ্ব? এটা সুখ দুঃখ। প্রিয় ভাই, হ্যাঁ, এই যে একদম আরিয়ান চৌধুরী বলছে প্রেম করে বসলো সাগরে, অনেকে পাইল না কুল। এই যে আরিয়ান চৌধুরী সুন্দর মতো সুর ধরা দিছে, বুঝছো? এই দেখো, সুখ দুঃখ, এই যে সুখ দুঃখ যেটা আছে, খেয়াল করছেন? সুখ, হ্যাপি, স্যাড, মানে একটা অপরটার কি অ্যান্টোনিম, মানে বিপরীত। তার মানে কি? এটা কি অবশ্যই এটা হচ্ছে বিপরীতার্থক। এখন এটা হচ্ছে বিপরীতার্থক। এই যে দেখেন, বিরোধার্থক মানে কি? বিপরীতার্থক আর বিপরীতার্থক মানে এর মধ্যে পার্থক্যটা কোথায়? বিরোধার্থক আর বিপরীতার্থক, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে। বিপরীতার্থক মানে হচ্ছে একটা অপরটার বিপরীত, উল্টা হবে, উল্টা। আর বিরোধার্থক মানে হচ্ছে বিরোধী, মানে কি? বিরোধী হবে, কিরকম? জাস্ট মারামারি টাইপের, মারামারি হবে। কি হবে? মারামারি হবে। যেমন সাপ বেজি কি হয়? মারামারি হয় না? আবার বললাম দা কুমড়া, কি বললাম? দা আর কুমড়া যদি একসাথে থাকে, একটা কোপ দিবে, মানে কি? মারামারি হবে। আমরা যেখানে মারামারি কেচান লাগবে, সেখানে হবে, সেটা হবে বিরোধার্থক। আর যেটা মারামারি হবে না, সিম্পলি সমাধান, সুখ দুঃখ, এটা বিপরীতার্থক। এটা হচ্ছে বিপরীতার্থক। ওকে, ঠিক আছে। ওকে, হয়ে গেল। ওকে, পান বিড়ি সিগারেট হ্যাঁ, পান বিড়ি সিগারেট কোন দ্বন্দ্ব সমাস? পান বিড়ি সিগারেট একজন বলছে কুত্তার বিলাই, এটা বিরোধার্থক। ওকে, বলো পান বিড়ি সিগারেট কোন দ্বন্দ্ব সমাস? যদি দেখো কোন সমাসের মধ্যে পান বিড়ি সিগারেট তিনটা আছে, কয়টা? তিনটা শব্দ এরকম আছে, তিনটা শব্দ এরকম। তাহলে ভেবে নিবা এটা কয়টা পদ? একটা, দুইটা, তিনটা, মানে বহুপদ আছে। কয়টা পদ? বহুপদ। এটা মানে বহুপদী। এটা মানে কি? এটা হচ্ছে
হ্যাঁ, তাহলে মানে কি পান বিড়ি সিগারেট তিনটা, কয়টা? তিনটা আছে, মানে বহুপদ। যদি দেখেন দুইটার বেশি আছে তার মানে কি এটা বহুপদ হবে, দুইটার বেশি থাকলে সেটা বহুপদ হবে। বহুপদ, পান বিড়ি সিগারেট, পান বিড়ি সিগারেট হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। বহু, এই যে সাইফুল বলছে, ওয়েট ওয়েট ওয়েট, সাইফুল বলছে ভাইয়া এত ইজি কোশ্চেন কি আসবে? পরীক্ষা আসছে, পরীক্ষা আসছে সমাস, সমাস অর্থ কি? সমাস অর্থ কি দেখো তো, এখন আমাকে বলো এটা সহজ নাকি এটা সহজ? সমাস অর্থ কি পরীক্ষা আসছে, এটা সহজ নাকি এটা সহজ? অবশ্যই যেটা পড়া ছিল সহজ নাকি এটা সহজ? এটা সহজ, সমাস অর্থ এটা সহজ। এখন সমস্যাটা হচ্ছে কোথায় জানো? সমস্যাটা হচ্ছে আমার কাছে পড়তেছো মনে হচ্ছে সহজ, ছবিতে যখন ঠিক ছবিতে যখন তুমি এই কোশ্চেন বসে পরীক্ষা দিবা তখন তোমার কাছে মনে হবে আরে ভাই মাথার উপরে পাহাড় পড়ছে, পাহাড় পাহাড়, অনেক কঠিন মনে হইতেছে, এরকম মনে হবে। অবস্থা বেঁধে তুমি কোশ্চেন কঠিন করে ফেলো, অবস্থা বেঁধে। কোশ্চেন কঠিন না, হ্যাঁ কোশ্চেন কঠিন না। ওকে, হ্যাঁ অনেক এগুলো আসে। ওকে, বহুপদী তুমি পরীক্ষা দিয়ে দেখছো না, বি ইউনিট ডি ইউনিট পরীক্ষা দিছো না, পরীক্ষা কেমন কোশ্চেন দেখছো তো তোমরা? দেখো, তোমরা তো বাচ্চা না, তোমরা বোঝো না, তোমরা তো বোঝো। দেখো ধনে জনে, ওরে বাপরে, যে দেখো আবার আসছে ধনে জনে, বলো তো কি হবে? বলো, ধনে জনে, ওই যেটা বলেছিলাম না তেলে বেগুনে, ঠিক একইভাবে ধনে জনে, ধনে জনে, বলো কি হবে এটা? বলো এটা কি হবে? হ্যাঁ বলো, এটা বলো। ধনে জনে কোন দ্বন্দ্ব সমাস? ধনে জনে, বলো ধনে জনে এটা কোন সমাস? হ্যাঁ, ধনে জনে হচ্ছে অনেক দ্বন্দ্ব সমাস। কারণ কি? কারণ হচ্ছে এখানে কি পায় নাই, বিভক্তি লোপ পায় না। ধনে জনে, ধনে জনে বিভক্তি লোপ পায় না, একার আছে, এখানে একার আছে, দ্যাট মিনস এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। যদি দেখো কোনো শব্দের মধ্যে একার একার আছে, একার একার আছে, তার মানে এটা ভাববা এটা অলুক, এটা কি অলুক সমাস, অলুক দ্বন্দ্ব সমাস আর কি। ওকে ঠিক আছে, ওকে পরবর্তী আসি। মা পুড়তে, দেখলাম এটা তো আমরা পুট্টাকে দেখছি। ওই যে আবার দেখো মা, মায়ে ঝি, ঝি মানে কোন সন্তান আর কি, সন্তান আর কি। মায়ে ঝিয়ে একই ভাবে, মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে, মায়ে ঝিয়ে কোন সমাস? মায়ে ঝিয়ে কোন সমাস? হ্যাঁ মায়ে ঝিয়ে। আবার একটু বলে না কিন্তু ছেলে মেয়ে, দেখো মনে করো ভাবতে পারো ছেলে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, এখন কিন্তু এটা কিন্তু দ্বন্দ্ব সমাস, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস না, কারণ ছেলে শব্দটা এইভাবে, মেয়ে শব্দটা এইভাবে। এখন অনেকে ভাই বোঝা এটা কিন্তু দ্বন্দ্ব সমাস না, বুঝছেন? এটা কিন্তু দ্বন্দ্ব সমাস না, কারণ কি? কারণ শব্দটা এইভাবে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, মেয়ে শব্দটা এইভাবে লেখে, ছেলে শব্দটা এইভাবে লেখে, এখন একার আছে, এখানে একার আছে, মানে এই না, এই না যে এটা বিপরীত অর্থ, বুঝছে? ছেলে মেয়ে বিপরীত অর্থ, এটা এটা কিন্তু অলুক না, এটা কিন্তু অলুক না ভাই, এটা কিন্তু অলুক না। কারণ কি? কারণ মেয়ে শব্দটা এইভাবে, ছেলে শব্দটা এইভাবে, বুঝছেন? এভাবে বেশ লাগেন না, হ্যাঁ। ওকে, এখন আসি দেখেন। ওকে দেখেন কি বলছে, মায়ের ঝিয়ে কি, এটা অলুক, এটা অলুক, ঠিক আছে। ওকে, তুমি আমি সেই, তুমি আমি সেই, তুমি আমি ও সে, তুমি আমি ও সে, আমরা কি হয়? তুমি, তুমি আমি ও সে একসাথে কি হয়? আমরা হয়। যে আমরা, তুমি আমি সে, আমরা, এটাকে দ্বন্দ্বের ভাষা কি বলা হয়? দ্বন্দ্ব সমাসের ভাষা কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া? এটাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব ভাইয়া? একশেষ দ্বন্দ্ব বলা হয় এটা। হ্যাঁ, একশেষ দ্বন্দ্ব, এটা কি বলে? তুমি আমি ও সে, এটা হচ্ছে কোন সমাস? একশেষ দ্বন্দ্ব সমাস। ওকে, ওকে ভাইয়ারা হয়ে গেছে এটা, এটা হয়ে গেল। ওকে পরেরটা আসি দেখেন, পরেরটা আসি, পরেরটা কি যেটা অপরিচিত গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? ভাইয়ারা যারা অপরিচিত পড়ছেন, যারা অপরিচিত পড়ছেন তারা একটু কষ্ট করে কবি পরিচিতি পড়ে যান, বুঝছেন? পরীক্ষা হলে কবি পরিচিতি পড়ে যান। তার মধ্যে যদি স্পেসিফিক বলি, কবি পরিচিতি কাদের কাদের পড়বেন? রবি ঠাকুর পড়বেন, কাজী নজরুল ইসলাম পড়বেন, আবার হচ্ছে আমার সুকান্ত ভট্টাচার্য পড়বেন, সুকান্ত ভট্টাচার্য পড়বেন। আমি কিংবদন্তি কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ, ওনারটা পড়বেন। সৈয়দ অলিউল্লাহটা পড়বেন, সৈয়দ অলিউল্লাহ। আর সেকেন্দার আবু জাফরটা পড়বেন। এগুলো হাইলাইট করে দিলাম, এগুলো ভালো মতো পড়ে আসবেন। পাশাপাশি যদি পড়তে পারেন মানিক বন্দ্যোপাধ্যায় জেনে আছেন, মানিক বন্দ্যোপাধ্যায়টা পড়ে যাবেন, মানিক বন্দ্যোপাধ্যায়, এটা থেকে পরীক্ষা বসে থাকবে ইনশাল্লাহ। কোন গল্পের নাম আছে ভাইয়া? হ্যাঁ, অপরিচিত গল্পে, অপরিচিত গল্পের মধ্যে, হ্যাঁ অপরিচিত গল্পের মধ্যে
অপরিচিত গল্পের মধ্যে কোন দ্বীপের উল্লেখ আছে? কোন দ্বীপের ভাইয়া? উত্তর হচ্ছে আন্দামান দ্বীপ। কোন দ্বীপ ভাইয়া? ভাইয়া কোন দ্বীপ? আন্দামান দ্বীপ। কোন দ্বীপ ভাইয়া? সেটা হচ্ছে আমার আন্দামান দ্বীপের কথা উল্লেখ আছে। আন্দামান দ্বীপের কথা উল্লেখ আছে। ওকে, আন্দামান দ্বীপের কথা উল্লেখ আছে। ওকে, আন্দামান দ্বীপের কথা উল্লেখ আছে। ওকে ভাইয়া, এখন আমি দেখো, আমাকে বলো প্রিয় ভাইরা, বাংলা যেগুলো করাইছি, যেগুলো বলছি, তোমার সবাই বুঝতে পারছো কিনা? জাস্ট ছোট্ট করে একটা বলবা, তারপর আমি জিকে ঢুকবো। আমি বলে দিব বি ইউনিটে কোন টাইপের কোশ্চেন আসতে পারে। 10 তারিখে তুমি দেখবা যেগুলো বলে দেবো। হ্যাঁ, কারণ হচ্ছে আজকে একটা পরীক্ষা হয়েছে, বুঝছো? বি ওয়ান এর পরীক্ষা প্রশ্ন দেখে বুঝে ফেলছে কিরকম প্রশ্ন হইতে পারে, বুঝছো? ওকে, এখন আমি কি দেখবো? জিকে এখন জিকে দেখবো। একটু বলো ভাই, সবাই বুঝতে পারছো কিনা? অনেক বলছে ভাইয়া খিদে লাগছে। ভাই আমাদের তো খিদে লাগছে ভাই, আমরা সন্ধ্যা 7টায় শুরু করছি। এই সন্ধ্যা 7টা শুরু করার আগে এই স্লাইড গুলো তৈরি করতে আমাদের বসতে সকাল 7টায় শুরু করছি এই জার্নি। সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত স্লাইড তৈরি করছি, পরে ক্লাস করা শুরু করছি। তখন খাওয়ার কথা মনে নেই। আর তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি কোন অ্যাডমিশন ক্যান্ডিডেট, বুঝছো? তুমি ভর্তি পরীক্ষা দিবা, তোমার জন্য তোমার সিটে লড়াই করবে 100 জন শিক্ষার্থী, লড়াই করবে 100 জন। 100 জন শিক্ষার্থী লড়াই করবে, তার মধ্যে একজন তুমি আসবে আর কি, জেগে ঢুকবো। এরপর ইংলিশ। হ্যাঁ, এরপর ইংলিশ আসবে আর কি। হ্যাঁ, ইংলিশ। আচ্ছা, এখন ইংলিশটা ঢুকি তাহলে মাঝখানে জিকে দিয়ে, আবার এখন আর একটু পরে আসি। জিকে কোশ্চেন বেশি না। হ্যাঁ, এখন ইংলিশটা একটা আসি। আমি যেগুলো বাংলা দেখাইছি ভাই, বাংলা বলতেছি, বাংলার ক্ষেত্রে অবশ্যই কবি পরিচিতি পড়ে যাবে। কবি পরিচিতির মধ্যে কার কি উপন্যাস, কার কি কাব্যগ্রন্থ, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে ভাই। হ্যাঁ, পরীক্ষা আসছে। আর জিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি, পড়াবো একটু পরে। আর জিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন বিপ্লব। পাশাপাশি হচ্ছে তোমার যেই টেক্সট বইটা আছে না, প্রশ্ন না, বিগত বছর প্রশ্নগুলো, প্রশ্ন এখান থেকে প্রশ্ন আসবে। বাংলার মধ্যে পারিভাষিক শব্দ পরীক্ষা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, থাকবে। আর কোনটা কোন লাইন থেকে আসছে বললো, হ্যাঁ, এই জায়গা আছে, এইখানে জায়গা আছে, এই লাইনটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, কোন গল্প থেকে নেওয়া হয়েছে, এটা পরীক্ষা আসবে। তো প্রিয় ভাইরা, আপনাদেরকে বলে দেই যে যে তথ্যগুলো বলছি এগুলো পড়বেন। আর যে ক্ষেত্রে যে 40 নাম্বার, এই নাম্বার দেখলে ভয় লাগে। 40 নাম্বার, যেখানে 40 নাম্বার। হ্যাঁ, ওকে, 40 নাম্বার। ওকে, জিজ্ঞাসা 40 নাম্বার আছে। এই 40 নাম্বারের মধ্যে তুমি যদি ভালো মতো করতে পারো, ভালো মতো পারো, 40 নাম্বার যদি 35 পাইতে পারো, তোমাকে টপ বাসা থেকে ধরে আনবো, ধরে বলো তুমি টপ করছো। কারণ জিকে 35 নাম্বার যখন তুমি পেয়ে যাবে না, তোমার মিড পজিশনের খুব সাহায্য চলে আসবে। এবার এই ইউনিটে যে ফার্স্ট হয়েছে তার নাম্বার ছিল 90 নাম্বার, না 90 সামথিং ছিল আর কি। মানে সে 100-এর মধ্যে, 100 এমসিকিউর মধ্যে 90 টাকা করে ফেলছে, 90 নাম্বার পাইছে, বুঝছো? 90 নাম্বার পাইছে। এখন ওভাবে ঠিক একই কথা, ডি নেটও এরকম একটু অ্যাস্ট্রোমেশন হবে আর কি, যে ফার্স্ট হবে, তারপরে তার হবে, এরকম হবে যে সে 85 পেয়েছে, ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আবার বি নেটও ঠিক এরকম মার্কস হবে, যে ফার্স্ট হবে তার মার্কস তোমার হচ্ছে এরকম থাকবে, 80 থেকে 90 এর মাঝামাঝিতে তার মার্কস থাকবে। হচ্ছে যে ফার্স্ট হবে, যে ফার্স্ট। আর যে চান্স পেতে চাও তাদের অবশ্যই 70+ লাগবে। যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে, তাহলে 70+ লাগবে, বুঝছো? 70+ লাগবে। ঠিক আছে, ওকে। আমরা কি আসবো? ইংলিশ না? ওকে। ঠিক আছে, আমরা আবারও চলে আসলাম। এরপর আবার জিকে হবে, একটু মাঝখানে ব্রেক নিয়ে তোমাদের ইংলিশটা আজকে শেষ করে দিচ্ছি। মানে প্র্যাকটিসের ক্লিপস টু ফেলে যে 6টা প্র্যাকটিস আছে, 6টা প্র্যাকটিসের মধ্যে যদি ধরো হচ্ছে প্রত্যেকটা প্র্যাকটিসে মানে বড় দাগে 15টা করে কোশ্চেন থাকে, তাহলে 15 6 কত হয়? অনেকগুলা কোশ্চেন আজকে শেষ করে দিব। আগামীকালকে আবারও আর নতুন যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়াবো, তাহলে হবে আর কি। ঠিক আছে, মানে সবকিছুই দিয়ে দিলাম, সবকিছুই পড়াই দিলাম, যেন হচ্ছে কোনো একটা স্টুডেন্ট যদি লাস্ট মুহূর্তে ক্লাসগুলো করে, তার হচ্ছে অনেক ভালো একটা কিছু সে পাবে। হ্যাঁ, সবকিছু শেষ করলাম। ঠিক আছে, সবকিছু শেষ করলাম। তো আজকে আমরা প্র্যাকটিস গুলো একদম শেষ করব। আবার আগামীকাল ক্লাস হবে, ওই ক্লাসের মধ্যে আরো অনেকগুলো কোশ্চেন থাকবে, সেখানে আমরা সলভ করবো। কেমন? তো চলো, আমরা হয়তো বা এখানে শেষ করছিলাম, রাইট? আমরা মনে হয় এখানে শেষ করছিলাম না? আচ্ছা, এখানে নাম্বার 5 থেকে শুরু হবে।
নাম্বার 5 থেকে শুরু হবে। একটু কষ্ট করে, আমরা বেশিক্ষণ না, যে কোশ্চেন গুলা এর আগে তো আমরা ক্লাস করছি তাই না, ওই ক্লাসের পাশাপাশি আজকেও এটা শেষ করবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে, আমরা শুরু করছি। প্রথমে একটা কোশ্চেন দেখো, দ্য স্কার্স উড রাদার। দেখো এইখান থেকে আমি ভর্তি পরীক্ষার মানে ডি ইউনিটের যে পরীক্ষাটা হইলো তার আগের দিন তোমাদেরকে বলছিলাম যে উড রাদার থেকে একটা প্রশ্ন থাকবে। তো এরকম দেখো, উড রাদারের পরে কি থাকে, উড রাদার পরে ভার্বের কি ফর্ম বসে বলো, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম বসে, মনে রাখবা। আর যদি কখনো এরকমটা দেখো যে উড রাদার এরকম যদি বাক্য থাকে যে উড রাদার তারপরে হচ্ছে এখানে কি আছে, দ্যাট আছে, দ্যাট, তাহলে এখানে বি টু ফর্ম বসবে। কি টু ফর্ম বসবে? বি টু ফর্ম। দ্যাট মিনস এখানে যেহেতু ট্রেদার আছে, তাহলে ভার্বের বেস ফর্মটা এখানে কোথায় আছে? টু ট্রাভেল তো ভার্বের বেস ফর্ম না, ট্রাভেল হচ্ছে বি টু, এটাও না। সঠিক উত্তর হচ্ছে ট্রাভেল বাই ট্রেন। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। এটাও এখানে ভুল উত্তর, সেটা আছে। এটাও এখানে কি উত্তর? ভুল উত্তর। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু আনসার করবো। আমরা আজকে হচ্ছে তোমাদেরকে ইংলিশটা প্র্যাকটিস যেগুলো আছে সবগুলো শেষ করে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, একটু কষ্ট সবারই হবে, আমারও হবে, তোমারও হবে, সবারই হবে। এখন এই কষ্টগুলোর মাধ্যমে জানি একদম লাস্টের মুহূর্তে চলে আসছি, 11th আওয়ারে এখন আমরা অংশগ্রহণ করেছি তাই না? তো এই জায়গা থেকে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? আগামীকালকেও কোশ্চেন থাকবে অনেকগুলা, আজকে প্র্যাকটিসটা শেষ করে দিই। আচ্ছা, তারপর আসো নাম্বার হচ্ছে 6 এ। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন ছিল, যেটাকে আমরা বলতে পারি যে ল্যাটিন অ্যাডজেক্টিভ বা হাইফেনেট অ্যাডজেক্টিভ, সেটা বলতে পারি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা একটা কমন একটা টপিক, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ অনলি ফর সিইউ। এখন এই জায়গায় দেখো, দ্যাট ম্যাগনিফিকেন্ট, এটা একটা সিইউতে আসছিল, এই কোশ্চেনটা একদম হুবহু আসছিল আমাদের সিইউতে, হুবহু এই কোশ্চেনটা আসছিল। তো এখানে হাইফেনেটেড অ্যাডজেক্টিভের ধরনটা হচ্ছে কারোর সাথে কখনো এস বা ইয়া যুক্ত হবে না, কখনো এস বা ইএস যুক্ত হবে না। দ্যাটস ওয়াই এই জায়গাতে দেখো, সেঞ্চুরিজ এটা যুক্ত আছে, বাদ দাও। 8 সেঞ্চুরিজ এখানে অ্যাপোস্ট্রফি আছে, বাদ দাও। ওল্ড 8 সেঞ্চুরিজ এখানেও এস আছে। দেখো, যদি মাঝখানে হাইফেন থাকে তাহলে কোন একটা শব্দের সাথে কখনো এস যুক্ত করা যাবে না, এবং এটাকে আমরা বলতে পারি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। সো সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা। কোনটা? সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা, ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে এখানে ডি নাম্বারটা। চলো আমরা প্র্যাকটিস গুলো আজকে শেষ করবো, অনেকগুলো কোশ্চেন আছে, তারপরে জিকে থাকবো। কষ্ট হলেও একটু থাকতে হবে, হ্যাঁ, একটু থাকতে হবে, কষ্ট করতে হবে সবাইকে, ঠিক আছে? ওকে, আসো এখানে কি বলছি আমরা, সেটা হচ্ছে যে দেয়ার ওয়ার টু স্মল রুমস ইন দা বিচ হাউস। ভাই বোন, তোমাদের এই কোশ্চেনটা আসছিল না? এরকম একটা কোশ্চেন ছিল না, এই যে দা স্মেলার অফ হুইচ বা দা স্মেলেস্ট অফ হুইচ, এরকম একটা কোশ্চেন ছিল। তো এই জায়গাতে একটু খেয়াল করবা, এখানে একটা কমা আছে, কি আছে? রিলেটেড প্রশ্ন থাকে, এবং এটা সিউতে আসছিল, এই যে একটা কি আছে? কমা আছে। যদি কমা থাকে তার মানে ভাববা ওইখানে আরেকটা আমার নিয়ে আসতে হবে, হ্যাঁ, সেখানে রিলেটিভ প্রনাউন হিসেবে নিয়ে আসতে হবে। এখন একটু খেয়াল করো, দা স্মেলার অফ হুইচ নাকি দা স্মেলেস্ট অফ হুইচ? এখন কত হচ্ছে, এখানে দা আছে, এখানে তো হচ্ছে আমাদের কি থাকতে পারবে না, নাকি স্মেল থাকতে পারবে? দেখো এখানে সঠিক উত্তর কোনটা হবে, তোমাদের এইটা আমরা নিব না এবং নিব না। এখন এই দুইটার মধ্যে কনফিউশন ঢুকে গেছে, বলো এখানে কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ, আসছিল অবশ্যই। পরীক্ষায় আসলে একটু ভুল এখন শুদ্ধ করে নেব, যেন সামনের কোনো ভুলটা না হয়। প্রিয় ভাই বোন, এখানে একটা ট্রিকি জিনিস আছে। ট্রিকি জিনিসটা কি জানো? ট্রিকি জিনিসটা হচ্ছে, আমরা সবসময় এটা পড়েছি যে হচ্ছে এই দা এর পরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হয়। আমরা সবসময় এটা পড়েছি তাই না? দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে একজন যিনি টিচার, যিনি প্রশ্নটা করবেন, উনি কিন্তু জানে যে হচ্ছে তুমি সুপারলেটিভের আগে দা বসাবা। তো দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ এই উত্তরটা আমি দিব, দা স্মেলেস্ট অফ হুইচ, এই উত্তরটা করবো। কিন্তু ডেফিনেটলি এই আনসারটা ভুল হয়ে যাবে। কেন? যখন তুমি দেখবা ওই বাক্যের মধ্যে অফ দা টু থাকে বা দুইজনের মধ্যে কম্পেয়ার বোঝায় বা কম্পারিজন বোঝায়, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে সেখানে কি কম্পারেটিভ ফর্মটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে দা স্মেলার অফ হুইচ হচ্ছে এখানে রাইট আনসার। দা স্মেলার অফ হুইচ হচ্ছে এখানে রাইট আনসার। তার একটা রিজন আছে, রিজনটা হলো দেয়ার ওয়ার টু স্মল রুমস, এখানে টু আছে, এখানে কি আছে? টু আছে। তার মানে বোঝাচ্ছে কোনো একটা বাক্যের মধ্যে যদি কম্পারেটিভের ক্ষেত্রে একটা কম্পারিজন থাকে, দুইজন থাকে, অফ দা টু থাকে, নিশ্চিত ভাবে সেখানে হচ্ছে কম্পারেটিভ ফর্মের আগে দা তুমি বসাতে পারবা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর এখানে এটা কিন্তু সঠিক উত্তর না। প্রিয় ভাই বোন, আশা করছি ক্লিয়ার। অনেকেই বি নাম্বার উত্তর দিছো, কিন্তু বি নাম্বারটা উত্তর হবে না। আর একটা রিজন হচ্ছে এখানে একটা কম্পেয়ার বোঝাইছে, আর কম্পেয়ারের ক্ষেত্রে কখনোই সুপারলেটিভ হয় না। সুপারলেটিভ হয় অনেকগুলা সামগ্রীকে একজন নির্দেশ করে। ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে তার মধ্যে সে বেস্ট, তার মানে অনেকগুলো স্টুডেন্ট। কিন্তু এখানে টু স্মল রুমস, সো এখানে দুইজন। আশা করছি ক্লিয়ার। এই ধরনের ভুল করা যাবে না, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে, ঠিক আছে? ভুল করা যাবে না। চলো, কনফিউশন ক্লিয়ার হয়ে গেলাম। পরবর্তী প্রশ্নে আসো। এখানে তোমাকে কি বলছে, এটাও প্রিভিয়াস এর কোশ্চেন। যারা কোশ্চেন ব্যাংক পড়ছো, যারা প্রশ্ন ব্যাংক পড়ছো তারা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই টাইপের প্রশ্ন ছিল। যারা প্রশ্ন ব্যাংক পড়ছো তারা জানো। দেখো, পাইনিয়র ম্যান এন্ড উইমেন
endurable hardship and dash। এই জায়গাতে দেখো তোমাদের নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এই জায়গাতে দেখো একটু কি বলছে, এই যে এন্ড আছে, এন্ড আমরা কিন্তু প্রথমেই বলছি তোমাকে যে এন্ড যুক্ত যে বাক্যগুলো আছে দুইটা জিনিস হতে পারে, এক হচ্ছে প্যারালালিজম, দুই অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট। যখন দেখবা এন্ড এর পরে একটা শূন্যস্থান আছে তখন তুমি খেয়াল করবা যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টে চলে যাবে। এখন সেটা অ্যাফার্মেটিভ হবে নাকি নেগেটিভ হবে, ইট ডিপেন্ডস অন সেন্টেন্স। এই প্রথম অংশ কি আছে বলতো, এখানে নট আছে, নট নাই, তার মানে নেগেটিভ এগ্রিমেন্টের জিনিসটা মাথা থেকে ঝরে ফেলে দাও, তাহলে আসবে কি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে আমরা সো ইউজ করতে পারি, টু ইউজ করতে পারি, রাইট। এখন দেখো সো ডো দেয়ার চিলড্রেন নাকি নাইদার, তো হবে না, নাইদার প্রথমে ক্রস যাবে। এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা আসবে, সো। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস হচ্ছে কি যে এখানে দেখো এই যে একটা ভার্ব আছে, এই ভার্বটা কি বলতো, বি টু ফর্ম। এই ভার্বটা কি, বি টু ফর্ম। তো যেহেতু বি টু ফর্ম, সেই ক্ষেত্রে আমাদের এখানে ডিডটা চলে আসবে। কি চলে আসবে, এই ডো এখানে হবে না। ডোটা কি হবে, ডো হবে না, কেন, এখানে বি টু আছে। কারণ এখানে যে ভার্বটা হবে ওই ভার্বটা জিনিসটা এখানে ইউজ করতে হবে, অলসো তো হবে না। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে সো ডিড দেয়ার চিলড্রেন। সো ডিড দেয়ার চিলড্রেন হবে এখানে রাইট আনসার। এই যে এখানে ডিড আছে এখানে, ঠিক আছে, ওকে, ডিড, ফাইন। নেক্সট কোশ্চেন নাম্বার 9 এ আসো। নাম্বার 9 এ কি বলছে, এই যে দেখো এটাও একটা প্রিভিয়াস এর কোশ্চেন, এটাও সিইউতে আসছিল। তোমরা যারা কোশ্চেন ব্যাংক পড়ছো এই প্রশ্নটা পাইছো, এটা পাইছো। এখানে অনেকগুলো প্রশ্ন পড়াবো যেগুলো সিইউতে অলরেডি আসছিল এবং এই টাইপের আবার প্রশ্ন আসবে, আবার আসবে, হ্যাঁ। লাস্ট ইয়ার ম্যাট আর্নড। এখন দেখো যখন সংখ্যাবাচক বুঝাই তখন কিন্তু আমরা হচ্ছে এস মাস এস ইউজ করতে পারি, তাই না, এস মাস এস ইউজ করতে পারি। সেক্ষেত্রে এখানে একটা আনকাউন্টেবল নাউনকে নির্দেশ করে, হ্যাঁ, আর্ন, সেক্ষেত্রে এস মাস এস হচ্ছে এখানে রাইট আনসার। টুইস থাকলে এস মাস এস আমরা বসাইতে পারি, অথবা এস এস মেনি এস বসাই, এস মাস এস বসাই আনকাউন্টেবল এর ক্ষেত্রে, এস মেনি এস বসাই কাউন্টেবল এর ক্ষেত্রে। যেহেতু এটা আনকাউন্টেবল, দ্যাটস হোয়াই উই ক্যান ইউজ আনকাউন্টেবল ডিটারমিনার মাস। টুইস মুর হবে না, মুরো হয় না, মেনি হবে না, কারণ মেনি হচ্ছে কাউন্টেবল, বাট এখানে ইউজ করা হচ্ছে আনকাউন্টেবল। সেক্ষেত্রে এটাও বাদ হয়ে গেল, এটাও বাদ হয়ে গেল, ঠিক আছে। সঠিক উত্তর এখানে নাম্বার 9 এর সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। চলো পরবর্তী কোশ্চেন হচ্ছে নাম্বার 10। নাম্বার 10 এ আসো। নাম্বার 10 এ কি বলছে, বলছে ড্যাশ হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সাম। দেখো যখনই তুমি এরকম দেখবা ইফ যুক্ত একটা এখানে শূন্যস্থান দেওয়া আছে, হি সাবজেক্ট উড হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ প্লাস কি আছে এখানে, বি থ্রি আছে। এই যে বি, এই যে বি, এটা বেস ফ্রম, তারপর এখান থেকে আমাদের হচ্ছে কি বিন হয়েছে, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশন স্ট্রাকচার এখানে কোনটা আছে, ইফ হি স্টাডিড মোর, এটা তো আমাদের হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কে বলা হচ্ছে, সেটাকে আমরা নিব না। ইফ ইউ আর, এটা আমরা নিব না, স্টাডিং হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, এই যেটা তোমাদেরকে বলছিলাম যে হেড যুক্ত বাক্য, হেড প্লাস সাবজেক্ট প্লাস বি থ্রি থাকলে এটা থার্ড কন্ডিশনাল কে নির্দেশ করে। তাহলে এটাই থার্ড কন্ডিশনাল, ডি নাম্বারটা, ডি হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে, ডি হচ্ছে এখানে রাইট আনসার। এখানে সুক্তার আনসার করছে ইফ হি স্টাডিড, এটা হবে না প্রয়োভন, এটা সঠিক উত্তর হবে হ্যাড হি স্টাডিড মোর। হ্যাড হি স্টাডিড বি থ্রি, হ্যাডটা এখানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা এখানে মেনটেন করা হয়েছে। তুমি যদি এটা ইউজ করো তাহলে উড হ্যাভটা এখানে কখনো আসবে না, উড প্লাস বি ওয়ান হবে, উড প্লাস বি ওয়ান হবে। এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসলে কখনোই ভুল করা যাবে না। যারা এখানে উপস্থিত আছো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা, হ্যাঁ। আচ্ছা, ডক্টর কি বলছে, ডাজ নট নো। তাহলে নো থাকলে একটা রুল প্লে করছিলাম, হাউ প্লাস ইনফিনিটিভ একটা রুল, হাউ প্লাস ইনফিনিটিভ হচ্ছে একটা রুল, আর একটা রুল হচ্ছে আমাদের ইমবেডেড কোশ্চেনের, রাইট, ইমবেডেড কোশ্চেন। এখন আসো নো, এখানে আসলে আমরা কি বসাবো, হোয়ার, দ্যাট মিন্স আমরা বুঝে গেছি এটা একটা ইমবেডেড কোশ্চেনকে নির্দেশ করবে। তাহলে ডাব্লিউ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস কি ভার্ব, ডাব্লিউ ওয়ার্ড সাবজেক্ট প্লাস ভার্ব বসে। এখানে কোথায় সাবজেক্ট, কোথায় আছে, এখানে সাবজেক্ট আছে নাই, বাদ দাও। ডাব্লিউ ওয়ার্ড সাবজেক্ট, যে এখানে আবার এখানে আরেকটা অতিরিক্ত ভার্ব দিচ্ছে, এটা হবে না। সঠিক উত্তর হবে সি নাম্বারটা, সহজ কথা, মানে একদম সহজ কথা, ডাব্লিউ ওয়ার্ড সাবজেক্ট ভার্ব, শেষ, সঠিক উত্তর এটা, আর বাকিগুলো হবে না। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। তারপর আসো নাম্বার 12 এ আসো। নাম্বার 12 কি বলছে, নাম্বার 12 এ বলছে দা ফ্যাসিলিটিস অফ দা ওল্ডার হসপিটাল। দেখো তোমাদের কি এই ধরনের যদি প্রশ্ন আসে, দেখবা যে দেন দ্যাট অফ, অথবা আসবে দেন দোজ অফ, এই দুইটা জিনিস। দেন দ্যাট অফ হচ্ছে এটা সিঙ্গুলার, আর এটা হচ্ছে কি প্লুরাল। এবং এটা কখন ইউজ করবা, এটা ইউজ করবা যখন ভার্বটা এখানে প্লুরাল থাকবে, ভার্বটা এখানে কি থাকবে, প্লুরাল থাকবে, তখন এটা মাঝখানে বসে কম্পেয়ার করার জন্য। আর এটা যখন সিঙ্গুলার, মানে ভার্বটা যখন সিঙ্গুলার থাকবে তখন তুমি এটা ইউজ করবে। একটু খেয়াল করো, দা ফ্যাসিলিটিস, এই যে দা ফ্যাসিলিটিস, এটা কি প্লুরাল না, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে কি থাকে বলো, নাউন থাকে, নাউনের এই অংশটা কি প্লুরাল, দ্যাটস হোয়াই উই ক্যান ইউজ প্লুরাল ভার্ব। এখানে প্লুরাল ভার্ব হিসেবে এটা বাদ, তাহলে আর আছে, আর
এস গুড অর বেটার দেন, আর বাকিগুলো তো নাই, বাদ দাও। আর এস গুড এস অর বেটার এখানেও নাই, সঠিক উত্তর ডি নাম্বারটা। আর এস গুড এস অর বেটার দেন দোজ অফ, এই যে দেন দোজ অফ, এটা আমি বসালাম। ঠিক আছে, তাহলে এখানে বাকিগুলো ছিল না। 12 নাম্বার হচ্ছে ডি নাম্বার, 12 হচ্ছে ডি। সবাই একটু আনসার করবো যেন হচ্ছে সবাই মিলে ভালো মতন শেষ করতে পারি। হ্যাঁ, আর আমি যথেষ্ট স্পিডে যাচ্ছি, যতটুকু প্রয়োজন, যতটুকু স্পিড দেওয়া প্রয়োজন, বোঝানোর প্রয়োজন, ততটুকু দিচ্ছি। হ্যাঁ, দেখো, আওয়ার ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন ওয়াজ ডিলাইট ড্যাশ। এখানে একটু খেয়াল করো, এখানে এই যে বিকজ এর যে রুলটা আছে সেটা প্লে করতে বলতেছে। বিকজ অফ এটার পরে কি বসে? এটার পরে একটা ফ্রেজ বসে। কি বসে বলতো? ফ্রেজ বসে। ওকে ফাইন, ফ্রেজ মানে উইথাউট সাবজেক্ট, মানে এখানে সেখানে সাবজেক্ট থাকবে না। আর বিকজ এর পরে কি বসে বলতো? ক্লজ বসে। ক্লজ বসে, কি বসে? ক্লজ। আর ক্লজ মানে কি? একটা সেন্টেন্স। তাহলে অন অ্যাকাউন্ট সরাসরি এটা বসে না, এজ এ রেজাল্ট, এজ রেজাল্ট, এজ এ রেজাল্ট কি বসে? এজ এ রেজাল্ট, এজ এ রেজাল্ট বসে। এজ এ রেজাল্ট কখনো হয় না, হয় কি বলতো? এজ এ রেজাল্ট। কি হয়? তাহলে সেক্ষেত্রে বাদ হয়ে গেল। তাহলে অন অ্যাকাউন্ট অফ হয়, এটা বাদ হয়ে গেল, এখানে আর বাকিটা নাই, এটাও বাদ। তাহলে প্রথম চান্সেই বাদ। এখন আসো, এইটা কি? দা হেভি ফগ, এটা কি একটা ক্লজ? এটা কি ক্লজ? না, এটা একটা ফ্রেজ। দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ এ নাম্বারটা। তাহলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে তোমাকে স্মার্টলি আনসার হইতে হবে এবং স্মার্টলি আনসার করতে হবে, কারণ তুমি একটা স্মার্ট স্টুডেন্ট এবং তুমি ভর্তি পরীক্ষার শুরু থেকে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে আসছো। ঠিক আছে, আর তোমাকে কেউ আটকাইতে পারবে না। সঠিক উত্তর হচ্ছে এখানে 13 এর সঠিক উত্তর হচ্ছে এই নাম্বারটা, বিকজ অফ। কারণ এটা একটা ফ্রেজ, এখানে আমাকে দা হেভি ফগ সরাসরি বলে নাউন ফ্রেজ কে নির্দেশ করতেছে এখানে। ঠিক আছে, এখানে একটা ক্লজ না। ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। এখানে কোথায় কি আছে বলো? ভার্ব আছে এখানে? নাই। বুঝো, হ্যাঁ, জিনিসটা বুঝে বুঝে আনসার করবা, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না প্রিয় ভাই বোন, কোনো সমস্যা হওয়ার কথা না। দেখো, দ্য টিচার সাজেস্টেড দ্যাট, এখানে আর কোনো কথা হবে না। সাজেস্টেড মানে হচ্ছে একটা সাবজেক্টিভ ভার্ব, একটা কি সাবজেক্টিভ ভার্ব এবং একটা দ্যাট আছে এবং সাবজেক্ট টু আছে। কি আছে বলতো? সাবজেক্ট নাম্বার 2 এন্ড সাবজেক্ট নাম্বার কি 1। তাহলে আমি সাবজেক্টিভ ভার্ব হিসেবে এখানে যে ভার্বটা বসবে, এই ভার্বের নাম দিব আমরা বেস ফ্রম। এই নামটা কি দিব বলতো? বেস ফ্রম। তার সাথে কখনো কি হবে না? এস যুক্ত হবে না, ইয়ার যুক্ত কিচ্ছু হবে না। তাহলে এখান থেকে টু রাইট, দিস ইজ এ ইনফিনিটিভ, তাহলে এটা হবে না। রোট বি টু ফর্ম, এটাও আমি নিব না। হ্যাড রিটেন পাস্ট পারফেক্ট টেন্স, নেব না। সরাসরি উত্তর চলে আসলো, রাইট এ কম্পোজিশন অন দেয়ার। এখানে অর্থ বুঝতে হইলো আমার? না, বুঝতে হয় না, আমাকে বুঝতে হয়েছে স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা বুঝেছি, আমি আনসারটা সুন্দর মতো দিয়ে চলে আসলাম, শেষ। তাই না? এই তো সহজ। এইভাবে করে আনসার করবো। আর এরকম প্রশ্ন থাকে, এরকম প্রশ্ন থাকে। হ্যাঁ, এখন আসো আরেকটা প্রশ্ন। অফ দ্য টু নিউ টিচার্স, ওই যে আমরা আজকের ক্লাসের মধ্যে প্রথমে পড়াইছিলাম যে একজনের ওয়ান পেয়ার অফ শার্ট মানে প্যান্টস পছন্দ হয় নাই, আরেকটা প্যান্টস সে নিবে, তাই তো? তাহলে এখন অফ দ্য টু নিউ টিচার্স ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড, একজন খুবই অভিজ্ঞ, এন্ড ড্যাশ, তাহলে কি হবে বলতো? যখন আমাদের এরকম থাকে ওয়ান থাকে, পরবর্তীতে আমরা কি বসাই? দা আদার্স আর নট, নাকি অ্যানাদার ইজ আনএক্সপিরিয়েন্সড, দা আদার ইজ নট, নাকি দা লেক্স এক্সপিরিয়েন্স। এখানে নাম্বার 15, নাম্বার 15টা কি হবে বলো? নাম্বার 15, নাম্বার 15টা আমার এখানে সঠিক উত্তর হিসেবে কি নিতে পারি? 15। সবাই বলছে কি সি নাম্বারটা উত্তর, দা আদার ইজ নট। ইয়েস। তাহলে অফ দ্য টু নিউ টিচার্স, দুইজন নতুন শিক্ষকের মধ্যে ওয়ান ইজ এক্সপিরিয়েন্স, একজন খুবই অভিজ্ঞ, এন্ড দা আদার ইজ নট, এন্ড দা আদার হবে, দা আদার্স হয় না, দা আদার্স এখানে নট, এটা হবে না। অ্যানাদার ইজ আনএক্সপিরিয়েন্সড, হ্যাঁ, এখানে যেটা হবে সেটা হচ্ছে দা আদার ইজ নট। সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বারটা, দা আদার ইজ নট। কোশ্চেন ব্যাংক দেখো এখানে, এই যে এই তো, তার মানে তোমাদেরকে একজন বলছো মনে হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়াচ্ছেন। দেখো এই যে কোশ্চেন গুলা সিইউতে আসছে না, আর এই কোশ্চেন গুলা কোথায় ছিল? তোমাদের এইভাবে করে প্রশ্ন থাকবে। তো নিজের ভিতরে একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে, যেন হচ্ছে কি না হয়, কোনো ধরনের প্রবলেমে না পড়তে হয়, ফেস না করতে হয়। এখনো সময় আছে, যথেষ্ট পরিমাণ সময় আছে, যথেষ্ট পরিমাণ সময় আছে। আর তুমি যে আনসার গুলো দিতে পারতেছো, তার মানে তুমি স্কিলফুল হয়ে গেছো, তোমার নিজের ভিতরে একটা প্রিপারেশন চলে আসছে, এবং তুমি এই সাহসটুকু নিয়ে ভর্তি পরীক্ষার হল পর্যন্ত তোমার যাইতে হবে। ঠিক আছে, যাইতে হবে ওই পর্যন্ত, ওই পর্যন্ত তোমার যাওয়া লাগবে। এর আগেই কখনোই কি করা যাবে না, ডিপ্রেশনে যাওয়া যাবে না, হতাশা হওয়া যাবে না। চলো পরবর্তী আরেকটা স্টেপ আছে। দেখো, জর্জ বিলংস টু দ্য ড্যাশ, খুবই একটু জটিল হবে, একটু বুঝবা। এবং এটা পুরাটাই মিনিংগত ভাবে, তোমাদেরকে একটা কথা বলছিলাম না, যে মিনিংগত ভাবে কিছু প্রশ্ন থাকতে পারে যেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, প্লাস এটা আমরা চেনা জানা পরিচিতর মধ্যে থাকে। আমাদের সামাজিক ভাবে যদি আমরা খেয়াল করি, সামাজিক ভাবে যে মানুষের শ্রেণী বৈষম্য, অনেকে বলে না মিডিল ক্লাস অর্ডার ফ্যামিলির ছেলে বা মেয়ে, বা হচ্ছে ল লেভেলের, তাই না, এরকম বলে না? তো এইটা হচ্ছে আমাদের ক্লাস, মানে শ্রেণীর যে জিনিসটা এখানে। এখন একটু বলো, এখন একটু বলো, এই যে উত্তরগুলো আমাদের কি হবে? তোমাদের এটা জানা অবশ্যই
এখান থেকে উত্তর করো। নাম্বার হচ্ছে নাম্বার 3। আচ্ছা, দুইটা প্রশ্ন ছবি তোলার সময় হয়তো আসে নাই। আচ্ছা, যাই হোক, এটা বলো তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে কি আসবে? সঠিক উত্তর হিসেবে কি আসবে দেখো, ক্লাস অফ দা আপার মিডিল, ক্লাস অফ দা আপার মিডিল, আপার মিডিল ক্লাস। আমাদের যেটা হয় যে আহ, যে যদি আমরা সামাজিক ভাবে মনে করি তাহলে কি হবে, আপার আপার ক্লাস বা মিডল ক্লাস বা লয়ার ক্লাস, ক্লাসগুলো কেমন হয় বলো? একটা হয় লয়ার ক্লাস, আরেকটা কি হয়, একটা হয় লয়ার ক্লাস হতে পারে তুমি বলতে পারো, অথবা আরেকটা বলতে পারো মিডল ক্লাস, মিডল ক্লাসের ফ্যামিলির ছেলে বা মেয়ে, হ্যাঁ এরকম মধ্যবিত্ত যেটাকে আমরা বলতে পারি। আবার হচ্ছে আরেকটা হচ্ছে মিডল ক্লাস, লয়ার ক্লাস, আরেকটা হচ্ছে আপার ক্লাস, আরেকটা কি সেটা হচ্ছে আপার ক্লাস, তাই না? এগুলো হচ্ছে শ্রেণীতে আমরা বলতে পারি লয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস, সরাসরি বলতে পারি। তো ক্লাস অফ দা আপার মিডল, এটা তো হইলো না, এটা বাক্য কি হয়েছে? চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। ক্লাস অফ দা আপার মিডল হয়েছে, এটা হয় নাই তো? আমাদের এই তিনটা ফলো করবা, লয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস। লয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস। লয়ার মানে নিম্নবিত্ত একদম, মিডল মানে মধ্যবিত্ত, আর আপার মানে উচ্চবিত্ত, যেটা আমি বলি। তাহলে দেখো, আপার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, ক্লাস ফ্রম দা সেন্টার আপ, এটা ক্রস মানে বাদ দেওয়া, শিখো কিভাবে বাদ দেওয়া যায়। হাই মিডিয়াম ক্লাস, হাই মিডিয়াম ক্লাস তো নাই, তাহলে সঠিক উত্তর হিসেবে বি নাম্বারটা, সঠিক উত্তর হিসেবে বি নাম্বারটা। হ্যাঁ, সঠিক উত্তর হিসেবে কি বি নাম্বারটা। তাহলে কি আপার মিডল ক্লাস, সেটা কি আপার মিডল ক্লাস হতে পারে, আপার মিডল ক্লাস হতে পারে। আর বাকিগুলা স্ট্রাকচারালি ভুল হয়ে গেছে, মিনিংগত ভাবে কোনো সেটআপ খায় নাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে, এ গুড স্টুডেন্ট মাস্ট নো। তাহলে এই যে এটা কিন্তু মিলে গেছে সেই হচ্ছে ওই রুলের মধ্যে, মাস্ট নো হাউ টু, হাউ হাউ টু প্লাস বি ওয়ান, হাউ টু প্লাস বি ওয়ান কোথায় দেখো, নো হাউ টু। তাহলে এখানে হাউ টু কোথায় আছে, হাউ টু স্টাডি হার্ড, এই যে দেখো সঠিক উত্তর এখানে চলে আসছে, হাউ টু বি এ গুড স্টুডেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হাউ টু স্টাডি ইফেক্টলি। আচ্ছা, আমরা আরেকটু দেখি তাহলে, এখানে না দিয়ে হাউ টু স্টাডি ইফেক্টিভলি, দা ওয়ে অফ ইফিসিয়েন্সি ইন স্টাডি, এখানে চারটা জিনিস আছে, চারটা জিনিসের মধ্যে কি হবে? নাম্বার 4 এ আসো, নাম্বার 4 এ কি হবে বলো? সি নাম্বার, ইয়েস, দ্য রাইট আনসার। আমি সেটাই বলতেছিলাম, সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, সেটা হচ্ছে সি নাম্বারটা। ঠিক আছে, আমার হচ্ছে ভার্বের অবশ্যই কি লাগবে, একটা অ্যাডভার্ব অবশ্যই প্রয়োজন আছে, হাউ টু স্টাডি ইফেক্টিভলি। তাহলে সঠিক উত্তর এখানে সি নাম্বারটা আসবে। কোনটা আসবে? সি নাম্বারটা, বাকিগুলা পুরোপুরি হয় নাই। হাউ টু স্টাডি ইফেক্টিভলি, এটা সঠিক উত্তর হয়ে যাবে। নাম্বার 5, নাম্বার 5 এ আসো, কি বলছে নাম্বার 5 এ, জেনি চেঞ্জড হার মেজর ফ্রম ফ্রেন্ডস টু বিজনেস, টু বিজনেস। এই জায়গাতে আমাদের সঠিক উত্তর হিসেবে একটু খেয়াল করো যে আমাদের কি নেওয়া যায়। দেখো, এখানে ইজিয়ার আছে না, ইজিয়ার হবে না, এখানে হবে ইজিলি হবে, তাহলে এটা ভুল, এই জন্য হবে না। এটা এখানে কি হবে, ইজিলি হবে, ইজিয়ার হবে না, ইজিলি হবে, মানে একটা অ্যাডভার্ব প্রয়োজন আছে, এটা হবে না। ঠিক আছে, আবার এখানে দেখো ক্যান ইউজ করছে, কি ইউজ করছে বলো তো, ক্যান। এখানে তো বি টু ফর্ম, একটু বোঝার চেষ্টা করো, এখানে চেঞ্জড বি টু ফর্ম, তো এখানে ক্যান কেন নিয়ে আসবো? ক্যান হবে না, কুড হওয়ার কথা থাকলে থাকতে পারে, এটা বাদ। এখন দেখো, হুপ অফ হবে, এখানে ফর হয় না, এখানে ফরটা আমরা ইউজ করতে পারি না, তো সেক্ষেত্রে বাদ হয়ে গেল। সঠিক উত্তর হয়ে গেল কোনটা, হোপিং টু ফাইন্ড এ জব মোর ইজিলি, এবং হুপের পরে এখানে আমরা ইনফিনিটিভ বিষয়টা ইউজ করতে পারি। শেষ। তোমাদের হচ্ছে, হ্যাঁ, তোমাদের হচ্ছে সামনে পরীক্ষা একদমই শনিবারে চলে আসে, তাই না? অনেকে দূর দূরান্ত থেকে আসবা। আমি একটু ছোট্ট কাহিনী বলি, সেটা তোমাদের সাথে খুবই রিলেটেবল। সেটা হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে তোমরা ভর্তি পরীক্ষা দিতে আসো। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি বাসে আসো বা যেভাবে আসো না কেন, যেন 1 ঘন্টা আগে তুমি কেন্দ্রে পৌঁছে যেতে পারো। 1 ঘন্টা আগে এখানে বসে যেতে পারো। ধরো হচ্ছে বাসে আসছে, বিভিন্ন ফিটনেস বাহী বাসে বিভিন্ন জায়গা থেকে আসো, আসার পরে দেখা যায় যে ক্যাম্পাসে আসার পরে অনেকে বমির সমস্যা থাকে, মানে গাড়িতে যে ঝুলটা থাকে সেখানে অনেকটা সমস্যা হয়। নামার পরে যে বমি করা শুরু করছো, একটা স্টুডেন্ট তো এখানে হলের মধ্যে বমি করছে, সে পরীক্ষা দিতে পারে না ঠিকঠাক মতো পরীক্ষা দিতে পারে না। তার মানে কি, তোমাকে এই জিনিসটা অবশ্যই একটু খেয়াল করিও, যখন ভর্তি পরীক্ষা দিতে আসবা কমপক্ষে 1 ঘন্টা এসে এখানে যেন তুমি থাকতে পারো। 1 ঘন্টায় তুমি একটু ফ্রেশ হবা, মুখে চোখে পানি দিবা, যেন হচ্ছে একটা ফ্রেশনেস নিজের ভিতরে এনার্জি কাজ করে। বাস থেকে নেমেই সুন্দর মতন কলেজ ইয়েতে ঢুকে পড়ছো, হল রুমে ঢুকে পড়ছো, মাথা ঘুরতেছে, পরীক্ষা একদম শেষ। এই কাজটা তুমি করিও না, ঠিক আছে? এটা কেউ করবে না, এটা কেউ করবে না, যে যেখান থেকে আসো না কেন, এটা কেউ করবে না, মাথায় রেখো এটা, এটা কেউ করবে না, ঠিক আছে? আহ আচ্ছা, দেন নেক্সট কোশ্চেন আসো, বলতেছে হি হ্যাজ রিসিভড সেভারাল স্কলারশিপস। আচ্ছা, এখানে নট অনলি যখন থাকবে বাট অলসো ম্যান্ডেটরি, নট অনলি যখন থাকবে বাট অলসো ম্যান্ডেটরি, থাকতেই হবে। এখানে দেখো বাট অলসো আছে, বাদ দাও, তাহলে এটা হবে না। ফর বোথ, যখন বোথ থাকবে, মনে রাখবা এইখানে একটা পরীক্ষা ডি ওয়ান এর মধ্যে আসছিল, বোথ থাকবে তখন ওই বাক্যে আবার এন্ডও থাকবে, কি থাকবে, এন্ড থাকবে। তাহলে বোথ থাকাতে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ কেন দিছে, এখানে তো এন্ড হওয়ার কথা, তাহলে এটাও বাদ হয়ে গেল। বিকজ অফ হিজ একাডেমিক এন্ড অ্যারিস্টিক এবিলিটি। এখন দেখা যাচ্ছে যে আমার সঠিক উত্তর হিসেবে আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, অলরেডি পেয়ে গেছি।
সঠিক উত্তর সি নাম্বার। সঠিক উত্তর কি? সি নাম্বারটা হয়ে যাবে রাইট আনসার। বিকজ অফ হিজ, এটা ফ্রেজে চলে গেছে, ঠিক আছে, ফ্রেজে চলে গেছে। ওকে, এস রেজাল্টিং হয় না, এস এজ এ রেজাল্ট হয়, এস এজ এ রেজাল্ট হয়, এজ রেজাল্টিং না। বাট নাম্বার 7 আসো। নাম্বার 7 কি বলছে? হারবে উইল ওয়াশ, হারবে উইল ওয়াশ দ্য ক্লথ, দ্য ক্লথ আয়রন। ওই যে প্যারালিজম, এই টপিকটা হচ্ছে প্যারালালিজম, এই টপিকটা হচ্ছে কি? প্যারালালিজম, ঠিক আছে, প্যারালালিজম, এই টপিকটা হচ্ছে প্যারালালিজম, বুঝছো? প্যারালালিজম। জার্নি করে এক্সাম দেওয়া অনেক কষ্ট, এটা তো 100%, 100%। যারা দূর দূরান্ত থেকে আসো অবশ্যই একটু আগে আগে আসার চেষ্টা করবা, কারণ বাস থেকে নেমেই যখন হচ্ছে ভর্তি পরীক্ষা হলে বসতে যাবা, তখন তোমার মাথা ঘুরবে, অটোমেটিক মাথা ঘুরবে। আর এমনি তো পার্সোনাল কিছু কাজ থাকেই, ঠিক না? অনেক দূর থেকে আসছো, একটা রেস্ট থাকে না? তো ওই জায়গা থেকে একটু খেয়াল করতে হবে, আগে আগে যেন আসতে পারো, বুঝছো? ওকে, এখন আসো। আয়রন দা শার্টস, প্রিপেয়ার দা মেল, ডাস্টিং। তাহলে তো এখানে মিললো না, মিলছে? তাহলে মিলে না। এখানে যদি বি টু থাকে ওখানে বি টু থাকতে হবে, এখানে বি ওয়ান ওখানে বি ওয়ান থাকতে হবে, এখানে ইনফিনিটিভ থাকলে ওখানে ইনফিনিটিভ থাকতে হবে, এবং এটাকে আমরা প্যারালিজম বলে থাকি। বাদ দাও। আয়রনিং দা শার্টস, প্রিপেয়ারিং দা মেল এন্ড ডাস্টিং দা ফার্নিচার। স্ট্রাকচারালি ভুল, এখানে কিছু ওয়ার্ড আছে আইএনজি হয় না। দেখো, আয়রন দা শার্টস, প্রিপেয়ার দা মেল এন্ড ডাস্ট দা ফার্নিচার। রাইট আনসার হিসেবে আমরা কোনটা নেব? সি নাম্বারটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সি নাম্বার, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? সি নাম্বারটা, ঠিক আছে, সি নাম্বারটা। যারা কাছাকাছি আসো, জামালপুর থেকে যদি আসো, জামালপুর শেরপুর আমাদের এলাকা বলা যায়, জামালপুর শেরপুর থেকে যারা আসবা তারা অবশ্যই একটু আগে আগে আসার চেষ্টা করবা, অনেক দূর, অনেক দূর, ঠিক আছে, অনেক দূর, অনেক দূর এটা। ওকে, তারপর আসো। ড্যাশ দ্যাট নিউ নিউ ইনফরমেশন, নিউ ইনফরমেশন টু এনিওয়ান, এনিওয়ান ইলস বাট দ্য সার্জেন্ট। তো এইখানে আসলে কি হবে? দে আস্কড হিম নট টু গো, এইটাই হচ্ছে সবচেয়ে সঠিক স্ট্রাকচার। তুমি যদি হচ্ছে এখানে নটটা বসাও, তাহলে টু এর আগে বসাতে হবে, নট টু গো। দে আস্কড হিম টু ডন্ট গিভ হয় না, টু ডন্ট কখনো হয় না, স্ট্রাকচারটা বাদ দাও। দে আস্কড হিম নো গিভ, নো গিভ তো হয় না, নো গিভ তো হয় না, কিছু হয় না। দে আস্কড হিম টু নো গিভ, নো গিভ হয় না, এই যে নো গিভ, নো গিভ হয় না, বাদ দাও। ডন্ট গিভ, এখানে তুমি যদি নট যুক্ত করতে চাও, মানে নেগেটিভ করতে চাও, তাহলে ওভার টু এর আগে করতে হবে, নট টু গো, নট টু গো। রাইট আনসার হচ্ছে 8 এর এ, 8 এর হয়ে যাবে এখানে রাইট আনসার, ঠিক আছে, 8 এর এ হবে এখানে রাইট আনসার। চলো পরবর্তী কোশ্চেনে যাই। সেটা হচ্ছে কি ড্যাশ, এইটাও একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। কি ঘুম আসতেছে? হ্যাঁ, নাকি বলবো যে কুত্তার চোখে জল, গুড নাইট অল? হ্যাঁ, এটা কি শোনার অপেক্ষায় আছো যে কুত্তার চোখে জল, গুড নাইট অল? কালাচে মনোযোগ দাও, ঘুম আসলে চোখের মধ্যে মরিচের পানি লাগাও, ঠিক আছে? সামনে পরীক্ষা, চান্স পাওয়া লাগবো, চান্স পায় সাইরা তারপরে একটা ঘুম দিও। তখন ঘুম আসবে না, যে তখন মনে হবে যে চান্স হয়ে গেছে, ভালো লাগতেছে, হ্যাঁ, এরকম একটা স্বপ্ন কাজ করতেছে। রাতের মধ্যে দেখবা ওই কি বলে, কিছুক্ষণ আগে তোমাদের শুভ একটা গান গাইছিল না, চন্না সুজন, দুজন মিলে, হ্যাঁ, ছবিয়ান হয়ে যায়, ঠিক আছে, এরকম একটা ভাবনা কাজ করবে। বোঝা গেল? চলো, এখন যেখানে ছিলাম, হি উড হ্যাভ সাইন্ড হিজ নেম ইন দ্য কর্নার। উড হ্যাভ প্লাস ডি থ্রি আছে এখানে, তাহলে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল মানে কি? কোনটা? পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে কোথায় আছে এখানে বলো? পাস্ট পারফেক্ট টেন্স কোথায়? এই যে সি নাম্বারটা, বাকিগুলো পাস্ট পারফেক্ট টেন্স নাই, আছে? নাই? হ্যাঁ, ওকে, 9 এর সি নাম্বারটা, 9 এর সি নাম্বার 10, এই তো প্রায় শেষ। রেডি টু জিকে। The doctor insisted that the patient, this is a subjunctive word, subjunctive word. দেখো, যারা প্রথম থেকে ক্লাসে ছিলা, 6টা প্র্যাকটিস শেষ করছি ক্লিপস টু ফেলের, যেখান থেকে সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এই কোশ্চেন গুলো সলভ করার সময় তোমাদের প্রশ্ন ব্যাংক, মানে প্রিভিয়াস এর যে প্রশ্ন আসছিল সেটা তোমরা প্রমাণ পাইছো এখানে। তার মানে এই কোশ্চেন গুলো আসবে। এখন আমার দায়িত্ব কি? আমার দায়িত্বটা হচ্ছে এই কোশ্চেন গুলো তোমাকে বুঝিয়ে দেওয়া, যেন এখান থেকে প্রশ্ন আসলে সবার আগে তুমি আনসার করতে পারো, ঠিক আছে? ওই জিনিসটাকেই ক্যাচ করা। ওকে, তাহলে এখন আসো এখানে দ্যাট হিজ প্যাশন, এখানে বারবার বেস্ট ফর্ম বসবে, এখানে বারবার বেস্ট ফর্ম নাই, এটাও নাই, এটাও নাই, সঠিক উত্তর বি। ঠিক, ইট ইজি ফর 3 মান্থস, ঠিক আছে, এটা আমরা চলে আসলাম। তারপরে নাম্বার 11 আসো। দ্য ম্যানেজার ওয়াজ অ্যাংরি বিকজ সামবডি। দেখো সামবডি আছে এখানে, কি আছে বলো তো? সামবডি, এখানে একটা ভার্ব লাগবে, এখানে একটা কি লাগবে? সামবডি, এখানে একটা সাবজেক্ট ধরো, সামবডি একটা সাবজেক্ট। এই যে বিকজ আছে না, বিকজ, বিকজের পরে সামবডি, এটা একটা সাবজেক্ট, বিকজের পরে একটা ক্লজ বসে, সাবজেক্ট বসছে, এখানে একটা কি বসবে? ভার্ব বসবে। এখন খুঁজে বের করো ভার্বটা কোথায় আছে। এখন কথা হচ্ছে বি নাম্বারটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? এই যে লেট আছে, লেটের পরে সাবজেক্টিভ, মানে ব্যক্তিবাচক থাকুক আর হচ্ছে বস্তুবাচক থাকুক, তুমি কিন্তু এই জায়গাতে টু এন্ড আর বসাতে পারবে না।
মানে হচ্ছে ইনফিনিটি বসাতে পারবে না, শুধু এন্টায়ার হবে, সেক্ষেত্রে বি নাম্বারটা ক্রস। পার মিটিং সরাসরি পার মিটিং হিসেবে থাকে না, পার মিটিং এটা বলা যাবে না, থাকে না, জেরান কখনো ভার্ব হিসেবে কাজ করে না, বা এটা এখানে দেওয়া যাবে না। দ্য ফটোগ্রাফার্স লেট, এই যে লেট আছে, লেট ইনটু দ্য বিল্ডিং, তাহলে এখানে একটা বারবুস, মানে বারবুস, তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা কি পেলাম বলো তো? এ নাম্বারটা। ঠিক আছে, এ নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। ওকে, তারপর আসো নাম্বার 12। রিচার্ড ওয়াজ আস্কড টু উইথড্র ফ্রম গ্রাজুয়েট স্কুল বিকজ, তাহলে বিকজ এর উপর একটা ক্লজ বসবে, ওই যেখানে বিকজ আছে ক্লজ বসাও। এখানে ক্লজটা কোথায় আছে? দে বিলিভড হি ওয়াজ নট রিয়েলি এবল টু কমপ্লিট রিসার্চ, নাকি হি ওয়াজ ডিমড ইনক্যাপেবল অফ কমপ্লিটিং হিজ রিসার্চ। 12 নম্বর যেটা আছে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিতে পারি বলো, কোনটা নিতে পারি? এখন দেখো একটু খেয়াল করলে আমরা পাবো এখানে যে দে আছে, দে, এই দে এর জন্য এখানে প্রনাউনটা কোথায় আছে? দে, এখানে যদি আমরা দে ইউজ করি, দে এর জন্য এখানে কোথায়, এমন কোথায় আছে যেখানে প্লুরাল আছে, এখানে প্লুরাল কোনো সাবজেক্টিভ ফর্ম আছে, তাহলে দে কেন ইউজ করব? দে এটা বাদ দিয়ে দিব আমরা, তাই না? এখানে রিচার্ড, এখানে হিট আমরা ইউজ করতে পারি বিকজ এখানে একজনের রিচার্ড আছে, এটা তো একজন, তাহলে এখানে হি হবে, ইটটা আসবে না, কারণ ইটটাতে কেন আসবে? এটা তো বস্তুবাচক, কিন্তু আমার এখানে আছে ব্যক্তিবাচক, তার মানে এটা ভুল হয়ে যাবে, হিজ অ্যাবিলিটি না, আমাকে বিকজ এর পরে কি করতে হবে? হিজ অ্যাবিলিটি, এটা একটা ফ্রেজের মধ্যে পড়ে যায়, কিন্তু বিকজ এর পরে একটা ক্লজ লাগবে, তুমি একটা ক্লজ বের করো, তাহলে এটা তো একটা ক্লজ না, এটা তো একটা ক্লজ না, বাদ দাও। তাহলে ডি কাটা, সি কাটা, কেন কাটা গেছে? ইটটা তো আমার বস্তু বোঝায়, এখানে তো একটা মানুষ, আবার দে এখানে প্লোরাল, এখানে প্লোরাল তো কেউ নাই, তাহলে সঠিক উত্তর কি হইলো? বোঝা গেল? এই ধরনের যে গণনা কোশ্চেন গুলো আছে, মানে অনেক বড় বড় কোশ্চেন গুলা, একটু যদি মনোযোগ দিয়ে পড়ো, সত্যি কথা প্রিয় ভাই বোন, একটু যদি তুমি ফোকাস দিয়ে পড়ো, তুমি ওই আনসারটাকে, তুমি ওই প্রশ্নটাকে একদম একদম চর্চিত করতে পারবা, মানে একদম ধরে মুঠা নিতে পারবা, একটু সময় দিয়ে ভাববা। এখন অনেকে আছে পরীক্ষার হলে প্রশ্ন দেখছে অনেক কঠিন আসছে, আর একটু ভাবে নাই, এটা করা যাবে না। প্রশ্ন যতই কঠিন হোক, দেখো না এই প্রশ্নটা অনেক কঠিন লাগতেছিল না, তুমি কিভাবে আনসার করলা এটা? তাহলে তুমি এটা কিভাবে আনসার করছো? তোমার একটা লজিকই ছিল, বিকজ এর পরে ক্লজ বসে ক্লজ খুঁজে বের করো, এইটাও একটা ক্লজ, এইটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ, তাহলে বাকিটা বাদ দিলাম কেন? কারণ এখানে সাবজেক্টিভ ফর্মটা দেখতে হয়েছে, ঠিক আছে, সাবজেক্টিভ ফর্মটা দেখতে হয়েছে, দ্যাটস ওয়াই আমি দ্যাটটা কখনো ইউজ করতে পারবো না, দ্যাট প্লুরাল, এখানে প্লুরালে কোনো আবির্ভাবই ঘটে নেই, এমন কেউ নাই যাদেরকে এখানে প্লুরাল বলা হচ্ছে, তো বাদ দিছি, এই তো বিষয়টা, বুঝছো? তারপর আসো এখানে দেখো 13 নম্বর কোশ্চেনটা, 13 নম্বর কোশ্চেন দেখো, দ্য কমিটি মেম্বার্স রিসেন্টেড, তাহলে এই জায়গাতে কাউকে যখন ইনফর্ম করা হয়, মানে হচ্ছে সতর্ক করা বা হচ্ছে তাকে জানানো, সেক্ষেত্রে আমার টেলটা ইউজ করা হয় না, এই যে প্রথম অংশ কি ইউজ করা যায় না? টেল ইউজ করা যায় না, হ্যাঁ, বলা এটা হয় না, তাহলে ইনফর্ম নাকি ইনফর্মিং? হি হ্যাড ফেল্ট ইনফর্মিং, এটা না, তো সঠিক উত্তর হিসেবে আমার যেটা আসতেছে, দ্য প্রেসিডেন্ট নট টু ইনফর্ম নাকি দ্য প্রেসিডেন্টস নট ইনফর্মিং, কোনটা আসতেছে? ইনফর্মিং দেম অফ দা মিটিং, এই জায়গাতে হয় বি আনসার করবা নয়তো সি আনসার করবা। নাম্বার 13 তে যেটা, ভাবার সময় কই দেয় এটা হচ্ছে তুমি যখন প্রশ্নটা পাবা তখনই তোমার মাথায় আসতে হবে, এটা প্র্যাকটিস, ওই যে প্র্যাকটিস করতে করতে তোমার একটা চলে আসবে। এটা সঠিক উত্তর কি হবে? সি। সঠিক উত্তর কি বি হবে নাকি সি হবে? মানে এটা বোঝাচ্ছে কমিটির সদস্যরা, দা কমিটি মেম্বার্স রিসেন্টেড, কমিটির সদস্যরা হচ্ছে মিটিং এর ব্যাপারে সভাপতি কর্তৃক, হ্যাঁ, হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে। দ্য প্রেসিডেন্টস নট ইনফর্মিং দ্যাম অফ দ্য মিটিং, রাইট আনসার হচ্ছে এটা, ঠিক আছে। দ্য প্রেসিডেন্টস নট ইনফর্মিং দ্যাম অফ দ্য মিটিং, দ্য প্রেসিডেন্টস মানে এটা ফ্রেজের মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, দ্য প্রেসিডেন্টস নট ইনফর্মিং দ্যাম, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, সঠিক উত্তর হবে এটা, সঠিক উত্তর হয়ে যাবে এটা। ওকে, আসো পরবর্তী কোশ্চেন, আমাদের প্রায় শেষ, মানে জিকে রেডি না? ওকে, তারপর আসো, আমরা কি সারা রাত চালাবো আজকে? দেখো, ড্যাশ ডিড অথর কি বলছে? অর্থর রিয়ালাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার, এই জায়গাতে এইটা মূলত হচ্ছে আমাদের একটা ইনভার্সন, এটা হচ্ছে একটা কি বলতো ইনভার্সন, এটা হচ্ছে একটা কি ইনভার্সন, এটা হচ্ছে একটা ইনভার্সন, এটা কি একটা ইনভার্সন। তো ইনভার্সন যদি হয়ে থাকে, তোমার ইনভার্সনের মানে কি নেগেটিভ ওয়ার্ড থাকবে, তো আপন ইন্টারিং এটা নেগেটিভ ওয়ার্ড না, বাদ দাও। হোয়েন এটা নেগেটিভ ওয়ার্ড না, বাদ দাও। এটা কি নেগেটিভ ওয়ার্ড না, বাদ দাও। তাহলে
এখানে সঠিক উত্তর হচ্ছে আফটার এন্টারিং দা স্টোর, ডি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা, এখানে সঠিক উত্তর ডি নাম্বারটা, ডি হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে, ডি হচ্ছে এখানে রাইট আনসার। আসো পরবর্তী কোশ্চেন, তোমাকে বলা হচ্ছে যে দা র্যাবিট সিকিউরড অ্যাওয়ে ইন ফ্লাইট। তো এই জায়গাতে আমাদের সঠিক উত্তর হিসেবে কি নিব, দা র্যাবিট সিকিউরড অ্যাওয়ে ইন ফ্লাইট, নাম্বার 15, নাম্বার 15, এটা সঠিক উত্তর হিসেবে কি আসবে, নাম্বার 15। দেখো এটা সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আমরা করতে পারি, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী আমাদের হয়ে যাবে। এটা কি বি টু ফর্ম, এটা কি বলতো বি টু, তাহলে ওইখানে আবার কি বি টু থাকতে পারে, মানে প্রথম ক্লসে যদি বি টু থাকে ওইখানে আমাদের বি টু আসতে পারে। এখন হোয়েন যুক্ত যে বাক্যটা, হোয়েন ইট হার্ট, এটা বি টু ফর্ম, এটা বি টু ফর্ম। নাও দ্য মুভমেন্ট অ্যামাং দ্য বাসেস হ্যাভিং বিন হিয়ার্ড, এই জায়গাতে যেহেতু বি টু আছে তাহলে এখানে হ্যাভিং তো আসা দরকার নাই, তাহলে বাদ দাও, বাদ দিতে পারো। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো এখানে একটা কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তুমি কনজাংশন দিয়ে কাজটা করতে পারো, কনজাংশন দিয়ে কাজটা করতে পারো। আফটার ইট ওয়াজ হিয়ারিং, হ্যাঁ, তো এখানে পাস্ট টেন্স থাকতে হবে, এখানে যদি হোয়েন বসাই এখানেও যে টেন্স এখানেও একই টেন্স, তাই সঠিক উত্তর এ নাম্বারটাই হবে, এ নাম্বারটা হবে রাইট আনসার, নাম্বার 15 এর রাইট আনসার হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, লাস্ট স্টেপ একটু আছে, তাহলে শেষ। জর্জ ডিড নট ডু ওয়েল ইন দ্য ক্লাস বিকজ, বিকজ এর পরে কি হবে বলো, ক্লজ হবে না, কি হবে ক্লজ, তাহলে এখানে ক্লজ কোথায়, হি স্টাডিড ব্যাট। দেখো স্টাডিড একটা ভার্ব, ব্যাট তো এখানে অ্যাডভার্ব না, আমার স্টাডিড কে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব লাগবে, এটা অ্যাডভার্ব না, তাহলে এটা বাদ দাও। হি ওয়াজ নট গুড স্টাডি ওয়াইজ কোনো শব্দ হতে পারে না। একটু মনোযোগ দাও, যে কোশ্চেন গুলো এখন লাস্টে আছে এটাই শেষ, আর এই সেশনে আর পড়ানো যাবে না, আজকেই মূলত ইংলিশের কিন্তু আর যে কোশ্চেন গুলো আছে এটা শেষ। তোমরা এই প্রশ্নগুলা যেগুলো সলভ করাইছি পরীক্ষার হলে ইনশাল্লাহ ভালো একটা কিছু পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। স্টাডি ওয়াইজ এটা হয় না, হি ওয়াজ এ ব্যাডলি স্টুডেন্ট হয় না তো কখনো, মানে এই যে স্টুডেন্ট কে মডিফাই কে করবে, ব্যাডলি করবে না, ব্যাড স্টুডেন্ট তুমি বলতে পারো, খারাপ স্টুডেন্ট, কিন্তু ব্যাডলি স্টুডেন্ট হয় না। হি ফেল টু স্টাডি প্রপারলি, হচ্ছে ডি নাম্বার, এখানে হচ্ছে ডি। 6টা প্র্যাকটিস শেষ করলাম আজকে ক্লাসে, বাবা যাই, এবং এই প্র্যাকটিস গুলো এত ইম্পর্টেন্ট ছিল তোমাদের, তাই দিস ইউনিভার্সিটিজ প্রোগ্রামস ড্যাশ দোজ অফ হার্ভার্ড। এখন এই জায়গাতে যেটা বলা হচ্ছে যে ওই ইউনিভার্সিটিতে আমাদের দ্বিতীয় আর কি, এই কথাটা অর্থভেদে আসতেছে, তাহলে এখানে প্রোগ্রামস এটা কি বলতো প্লুরালের মধ্যে থাকতেছে প্রোগ্রামস, সেক্ষেত্রে কামটা এখানে বাদ দিয়ে দিলাম আমরা, আর সেকেন্ড অনলি টু রাইট আনসার বি নাম্বারটা হবে, আর ফার্স্ট এক্সেপ্ট ফর মানে বাদ দেওয়া, আসলে এটা বাদ না, আরো বুঝাবে এটা, আর ইন সেকেন্ড প্লেস ফ্রম হবে না, রাইট আনসার বি, রাইট আনসার হচ্ছে বি, দিস ইউনিভার্সিটিজ প্রোগ্রামস আর সেকেন্ড অনলি টু দোজ অফ হার্ভার্ড, ঠিক আছে। আর কিছু কোশ্চেন আছে, তারপরে জিকে তে ঢুকে যাব, হ্যাঁ। তারপর দেখো দা মুর দা ওয়ার্ক, দিস ইজ এ ডাবল কম্পারেটিভ, এটা কি বলতো একটা ডাবল কম্পারেটিভ ফর্ম, ডাবল কম্পারেটিভ মনে রাখো, কি কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ। 6টা প্র্যাকটিস যে করলাম 6 গুণ 15 কত আসতেছে, দেখো তো কত আসতেছে, কত আছে 6 গুণ 15 কত হয়, 6 60 নাকি 120, এই 120টা কোশ্চেনের মধ্যে এই যে যতগুলা কোশ্চেন ছিল 120টা একটু পরে শেষ হবে, 120টা যে কোশ্চেন তোমাদেরকে আমি পড়ালাম, যারা ক্লাসে থাকছো বা ক্লাসে যারা কষ্ট করে হলেও দেখছো, পরীক্ষার হলে গিয়ে এটার একটা প্রভাব পাবা, হ্যাঁ, প্রভাব পাবা ইনশাল্লাহ। দা মুর শি ওয়ার্কড, তাহলে এখানে কি হবে, দা প্লাস কম্পারেটিভ, এখানে দা প্লাস কম্পারেটিভ থাকবে, এখানে কিন্তু কম্পারেটিভ আছে নাই, বাদ দাও, এখানে কম্পারেটিভ আছে নাই, বাদ, এটাও নাই, সঠিক উত্তর দা লেস শি হ্যাজ শিফট, রাইট আনসার হচ্ছে এটা, রাইট আনসার হচ্ছে এটা। তারপর আসো নাম্বার 4 কি বলছে, নাম্বার 4 বলতেছে যে বিকজ অফ ইটস ডিউরেবিলিটি এন্ড ইকোনমি। দেখো এখানে জিনিসটা প্যারালিজমের মতো তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, বিকজ অফ আছে, যদি বিকজ থাকে ইট লাস্টেড এ লং টাইম এন্ড ইট ইজ ভেরি ইকোনমিক্যাল, তাহলে এই দুইটা মিললো না আসলে। এই 4 নাম্বার ক্ষেত্রে আমরা আনসারটা কি করব, ওকে, ক্লাসটা করার পরে ঘুম দিও, সমস্যা নাই, কিন্তু ক্লাসটা খুব করে যাও, ক্লাসটা করে তারপরে আহ, ঘুমাবো, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু 6টা প্র্যাকটিস শেষ করতে হবে। ওকে, রাইট আনসার হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এ নাম্বারটা। কেন, বিকজ অফ, এটা একটা বিকজ অফ এর পরে ফ্রেজ ইটস, এই একটা নাউন, এটা একটা নাউন, এন্ড যুক্ত বাক্য, কি যুক্ত বাক্য, এন্ড এর আগে যা হবে এন্ড এর পরে তাই হবে।
আর বাকিগুলো দেখো ঠিকঠাক নাই, বিকজ ইটস এ লং টাইম এন্ড ইট ইজ ভেরি ইকোনমিক্যাল, আলাদা হয়ে গেছে, বিকজ অফ ইটস ডিউরেবিলিটি এন্ড ইট ইজ, এখানে ইট ইজ টাওয়ার কেন দিছে, এন্ড এর পরে সরাসরি ওই শব্দটা আসবে, একটা নাউন আসবে, এটা তো আসে নাই। আর বাকিগুলো এটা হচ্ছে বারবুস হয়ে গেছে, সঠিক উত্তর হিসাবে এ নাম্বার, এই হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে, এ নাম্বার রাইট আনসার। এই তো প্রায় শেষ। When Henry arrived home after a hard day at work, তাহলে এখানে কি আসবে, his wife was sleeping, মানে ওই যে সংসার করলে যা হয় আর কি, ধরো হচ্ছে অনেক রাত্রে, ছেলে মানুষ তো অবশ্যই কষ্ট করে রাতে চাকরি করে আসে, এসে দেখে তার বউ কি ঘুমাই গেছে, হ্যাঁ, তাহলে এটাই বলতেছে when যুক্ত একটা বাক্যের মধ্যে, when যুক্ত বাক্যের প্রথম অংশ যদি হচ্ছে past indefinite tense থাকে, তাহলে পরবর্তী অংশ past continuous tense হয়। when যুক্ত বাক্যের প্রথম অংশে যদি এখানে V2 দাও, যদি ওই কাজটা কন্টিনিউয়াসলি থাকে, তাহলে ওইটাকে আমরা বলতে পারো past continuous tense। তাহলে his wife এখানে সাবজেক্ট, এই যে ভার্ব, এখানে স্লিপিং, সঠিক উত্তর হচ্ছে এটা। বাকিগুলো হবে হবে না, হবে হবে না, ঠিক আছে। ওকে, নাম্বার 6, হি গেভ, কি গেভ করছে, হি গেভ, কি গেভ করছে, গেভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গিভ, সে দেওয়া, সে কি দিছে, দা ক্লাস, একটা ক্লাস দিছে, এই টাফ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। ইনডাইরেক্ট অবজেক্ট গুলো আছে, এখন দেখো ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে দা ক্লাস, এই ক্লাসের আগে টুটা বসে না, মানে ইনডাইরেক্ট অবজেক্টের আগে টু বসে না, এটা আমরা পড়েছি, টু বসে না, বুঝছো, টু এটা বসে না। আবার অ্যান অ্যাসাইনমেন্ট ভেরি টাফ টু দা ক্লাস, ভেরি টাফ বলা হচ্ছে, আবার এখানে টু বসছে, এটা হবে না। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা, দা ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট ফর দা ক্লাস, তাহলে সে কি দিছে, একটা অবজেক্ট প্রয়োজন, এবং অবজেক্টের ইনডাইরেক্ট অবজেক্ট, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, দা ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, দা ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, 6 এর বি, 6 এর বি, হ্যাঁ 6 এর বি, বুঝছো, 6 এর বি। নাম্বার 7 আসো, নাম্বার 7 এ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর স্টারভিং, অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টারভিং, এটা একটা ফ্রেজ, মানে একসাথে এক্সপ্রেশন বোঝায়, একটা এক্সপ্রেশন বোঝায়, গ্রেটার ইন নাম্বারস নাকি ইন গ্রেটার নাম্বারস, এটা সঠিক এক্সপ্রেশন হচ্ছে ইন গ্রেটার নাম্বার, হচ্ছে সঠিক এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, ঠিক আছে, একটা এক্সপ্রেশন, সেটা হচ্ছে কি এখানে ইন গ্রেটার নাম্বারস, ইন গ্রেটার নাম্বারস মোর, আর বাকিগুলো হবে না, বাকিগুলো হবে না। নাম্বার 8, দেখো কি বলছে, ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস, তোমাদেরকে বলছিলাম না রেস্ট্রিক্টেড যেটা আছে, আমরা একটু আগে প্রথম অংশে বলছিলাম যে এরকম যদি থাকে, ওই জায়গাতে আমরা দ্যাট বসাবো, কি বসাবো, দ্যাট প্লাস সাবজেক্ট, দ্যাট প্লাস কি বসাবো, সাবজেক্ট। দেখো, ইট ওয়াজ নট আনটিল শি অ্যারাইভড ইন ক্লাস ড্যাশ রিয়ালাইজড শি ব্যাড ফরগেটিং হার বুক, এখানে যে অপশন দেখছো, এন্ড শি হবে না, হোয়েন শি হবে না, এখানে শি হবে না, শুধু কি হবে, দ্যাট শি। রেস্ট্রিক্টেড যেটা আছে না, তোমাদের এটা বলছিলাম রিলেটিভ, যে এটা, ওইটা আমি তোমাদেরকে প্রথমে বলছিলাম। ওকে, নাম্বার 8 আছি আমরা, হ্যাঁ 780 হবে নাম্বার 8 হবে দ্যাট শি, কি হবে, দ্যাট শি, ঠিক আছে, দ্যাট শি, এই তো বেশ। তারপর হচ্ছে নাম্বার 9 এ আসো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা তোমাদের ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জন হ্যাজ নট হ্যাঁ জন হ্যাজ নট বিন এবল টু রিকল হোয়ার, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে হোয়ার আছে না, এরপরে একটা কি বসবে, সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট আছে নাই, বাট এখানে সাবজেক্ট আছে হ্যাঁ, এইটা হচ্ছে রাইট আনসার, শি লিভস, ডিড ভার্ব হবে না, এটা হবে না, সঠিক উত্তর কি, বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বার, জন হ্যাজ নট বিন এবল টু রিকল হোয়ার শি লিভস, এটা হচ্ছে এখানে রাইট আনসার, ঠিক আছে, এখানে একটা হচ্ছে রাইট আনসার। তারপর আসো নাম্বার 10, বলা হচ্ছে ব্যান উড হ্যাভ, এটা একটা সাবজেক্ট, উড হ্যাভ প্লাস B3, দিস ইজ আ থার্ড কন্ডিশনাল। এখন থার্ড কন্ডিশনাল এর স্ট্রাকচার কেমনে বুঝছো, এই যে ইফ যুক্ত বাক্য, ইফ এর আগের অংশটুকু উড হ্যাভ প্লাস B3 আছে, তাহলে ওইখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হবে, এখানে কি হবে, এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স, কি হবে বলতো, এখানে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, এইটা পাস্ট পারফেক্ট টেন্স না, হ্যাঁ, তাহলে এখানে কোনটা হবে বলতো, এখানে কোনটা হবে, সঠিক উত্তর বি নাম্বারটা, এটাও না এটাও না, ঠিক আছে, সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। 10 এর হলো হচ্ছে বি নাম্বার, 10 এর বি। নাম্বার 11, এ কি বলছে, হি এন্টার্ড এ ইউনিভার্সিটি, সে হচ্ছে ভার্সিটিতে প্রবেশ করেছিল, কখন, এট দ্য এজ অফ, মানে বয়সে যখন কথা বলবে, এট দ্য এজ অফ 16 বছর বয়সে সে ইউনিভার্সিটিতে প্রবেশ করেছিল, এটা বোঝাচ্ছে। এখন হোয়েন হি হ্যাড 16 ইয়ার্স, এটা হয় না, সঠিক এক্সপ্রেশন হচ্ছে এট দ্য এজ অফ, ঠিক আছে, সঠিক এক্সপ্রেশন হচ্ছে এট দ্য এজ অফ 16।
সঠিক উত্তর হচ্ছে এটা, এট দ্য এজ অফ 16, যখন তার বয়স কত 16 বছর, তখন বিশ্ববিদ্যালয়ে কি বলছে, ইউনিভার্সিটিতে কি করে, এন্টার্ড, প্রবেশ করেছিল, এটা বলা হচ্ছে। তারপর দেখো, দা জিরোস ওয়ার টোল্ড টু, তাহলে টোল্ড এর পরে কি বসে, টু বসে, তোমরা এটা অবশ্যই খেয়াল করবে। হ্যাঁ, টোল্ড টু কাকে বলছে, কাকে বলছে, টোল্ড টু টক অল দে ওয়ান্টেড, নাকি মেক লটস অফ এক্সপ্রেশনস, নাকি স্পিক ফ্রিলি, নাকি টক উইথ দেয়ার মাইন্ডস ওপেন। এখানে যেটা আসবে সেটা হচ্ছে টোল্ড টু একটা ভার্ব বসবে, সেরকম স্পিক একটা ভার্ব লাগবে, স্পিক ফ্রিলি। সঠিক উত্তর সি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এখানে সি নাম্বার, সি নাম্বার হচ্ছে এখানে রাইট আনসার। 12, হ্যাঁ 12 নাম্বার, 12 সি, 12 হচ্ছে সি নাম্বার, স্পিক ফ্রিলি, এটা হবে স্পিক ফ্রিলি, ঠিক আছে, স্পিক ফ্রিলি। একটা করে প্রশ্ন প্রায় শেষ করতেছি, আর এডমিশন টেস্টটা কাছাকাছি আসতেছে, পড়াটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, দোজ স্টুডেন্টস, এটা দোজটা হচ্ছে এখানে প্লুরাল, দ্যাটস ওয়াই এটাও প্লুরাল। ডো নট লাইক টু রিড নোভেলস, নোবেলস, তারপরে কি টেক্সট বুকস, তাহলে এখানে বলতেছে যে দোজ স্টুডেন্টস ডো নট লাইক টু রিড নোবেলস, মানে একটা নোবেল সে এই ধরনের, যে ধরনের স্টুডেন্টরা পছন্দ করে না, আবার হচ্ছে ওই টেক্সট বুকটা পছন্দ করবে, এরকম একটা মিন করছে আর কি। তাহলে মাস লেস মানে খুবই অল্প, তাহলে এখানে সঠিক উত্তর হবে এই যে ডি নাম্বারটা, অর্থবোধক ক্ষেত্রে, এটাও অর্থবোধক ক্ষেত্রে চলে আসছে, মাস লেস, ঠিক আছে, মাস লেস হচ্ছে এখানে রাইট আনসার। নাম্বার 13 হচ্ছে মাস লেস। নাম্বার 14, নাম্বার 14 আসো, কি বলছে, হি ড্যাশ লুকড ফরওয়ার্ড টু দ্য নিউ ভেঞ্চার, এই জায়গাতে আমাদের কি হবে বলো, এগারলি হবে, উইথ উইথ গ্রেট এগারনেস, নাকি এগারলেসলি, ইন এ স্টেট অফ ইনক্রিজিং এগারনেস। নাম্বার 14 এ কি হবে, নাম্বার 14 রাইট আনসার বলে দিই, সেটা হচ্ছে এ নাম্বার হবে, এগারলি হবে সরাসরি। আর এগুলা বারবুস মানে অতিরিক্ত ভাবে ইউজ করা হয়েছে, এটা তো অর্থই দিবে না, অর্থই দিবে না। ওকে, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, আমার লাস্ট কোশ্চেন। তোমাদের যতই পরে শেষ করতেছি ততই মনে হচ্ছে আর পড়ানো হবে না, এটাই শেষ। আজকে 120টা প্রশ্ন সলভ করাইছি, এবং 120টা প্রশ্নের মধ্যে প্রায়গুলা ছবিতে কিছু আসছিল এবং কিছু আসবে এখন, সবকিছু মিলে ছিল প্রশ্নগুলা। হ্যাঁ, প্রশ্নগুলা ছিল, দ্য ফ্যামিলিজ ওয়ার টোল্ড টু ইভাকুয়েট দেয়ার হাউস ইমিডিয়েটলি। তো এখানে আসলে নাম্বার 15টা কি হবে, নাম্বার 15, হ্যাঁ নাম্বার 15টা কি হবে লাস্ট। তাহলে এখানে দেখো, এট দ্য টাইম হোয়েন, এট দ্য টাইম আছে, আবার হোয়েন আছে, বারবুস মানে বেশি রকম কথা বলা হয়েছে, এখানে অতিরিক্ত কথা বলছে, এটা দেওয়ার দরকার নেই। এট দ্য টাইম থাকাতে আবার এখানে হোয়েন আছে, বারবুস, হোয়েন দ্য ওয়াটার বিগেন টু রাইস, এটা হচ্ছে এখানে রাইট আনসার, এটা হচ্ছে এখানে রাইট, হোয়েন দ্য ওয়াটার বিগেন টু রাইস, এটা হচ্ছে এখানে রাইট আনসার। হোয়েন আপ ওয়াজ গোয়িং দ্য ওয়াটার, অনেক কথাবার্তা। ইন দ্য টাইম, ইন দ্য টাইম আবার হোয়েন আসছে, বার। সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা, সঠিক উত্তর হচ্ছে এখানে কি, বি নাম্বারটা, ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা, বি। 120 না 90, হিসাব ভুল করছেন কেন? হ্যাঁ, ওকে প্রিয় ভাই বোন আমার, আমাকে একটু কষ্ট করে বলবো এখন যে আমি যে কোশ্চেন গুলো পড়াইছি সবগুলো 100% ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। তোমাদেরকে আজকে প্র্যাকটিসের 6টা প্র্যাকটিস ছিল, হ্যাঁ 6টা প্র্যাকটিস ছিল, এই প্র্যাকটিস 6টা, 6 এখানে 15, সবগুলো তোমাদের সলভ করাইছে। একটু কষ্ট করে বলো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা তোমাকে দেওয়ার চেষ্টা করছি যারা প্রথম থেকে ছিলাম, এবং আজকের যে কোশ্চেন গুলো পড়াইছি যে কোনো ইউনিটে বলো না কেন, যে কোনো ইউনিট, স্পেসিফিক বি ইউনিট না, স্পেসিফিক সি ইউনিট না, স্পেসিফিক বি টু না, স্পেসিফিক না, সকল ইউনিটের জন্য এই কোশ্চেন গুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে আমরা অনেকগুলো রুলস পাইছি, এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের টপিক থেকে বারবার প্রশ্ন আসতেছে ওই টপিক গুলা এখানে ছিল, এবং সেটা আমার ব্যক্তিগতভাবে নিজে প্রশ্ন বানানো না, সেগুলো হচ্ছে একদম যেখান থেকে প্রশ্ন করে, যেখান থেকে প্রশ্নের প্যাটার্নটা হয়, যেরকম ক্রাইটেরিয়া ফিল আপ করে প্রশ্নের মধ্যে, ওই জিনিসগুলো তোমাদেরকে পড়ার চেষ্টা করছি আমার জায়গা থেকে। একটু কষ্ট করে বলবা যে হচ্ছে, একটু বলবা যে হচ্ছে সবাইকে বুঝতে পারছো কিনা, সবাইকে বুঝতে পারছো কিনা। অ্যাডমিশন জার্নিতে আমাদের পেড বেস বলো, ফ্রি ক্লাস বলো, কোনো কিছুতেই পার্থক্য হয় নাই, মানে আমাদের পেড বেস যারা ছিল তারাও অনেকটা পাইছে, যারা ফ্রি ক্লাস তারা আমাদের কন্টিনিউয়াসলি, এটা সত্যি কথা যে এই বছরটা মানে অনেকটা পরিশ্রম করছি, এবং তোমরা সেটা নিজেরাও দেখতে পারছো, মানে আমাদের বসে থাকার যদি বলো যে একটা বিন্দু মাত্র সময় ছিল, একটু সময় নেই। পেড বেসও রান আছে, আবার হচ্ছে এখানে কি ফ্রি লাইভ ক্লাস ছিল, প্রতিদিনই ছিল, জিনিসটা এরকম কখনো হয় নাই যে ফ্রি লাইভ ক্লাসটা স্কিপ করে পেড বেসটা হচ্ছে। আমাদের জায়গা থেকে যারা আসছো তারাও পেড বেসে আসো, পাশাপাশি ফ্রি লাইভ ক্লাস অগণিত আছে। এই যে যদি ক্লাসগুলো দেখো পেড বেসে, প্লাস হচ্ছে তোমাদের এই যে পেজে অসংখ্য ক্লাস, অসংখ্য ক্লাস দেওয়ার চেষ্টা করছি, তাহলে দেখো
কষ্টের পরিমাণটা বেশি করছি, কোনো দিক থেকে কোনো রকমের কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। প্রি ক্লাস বলো, পেড বেস বলো, সবগুলো সুন্দর মতন চলেছে, এবং এই জায়গায় কষ্ট করা হয়েছে, অনেকটা কষ্ট করা হয়েছে, ঠিক আছে। তোমাদের পেড বেস যখন কন্টিনিউ ছিল তখনও কিন্তু ফ্রি ক্লাস ছিল, ফ্রি ক্লাসও কন্টিনিউ ছিল, সেটা বাংলা হতে পারে, সেটা ইংলিশ হতে পারে, সেটা জিকে হতে পারে, হ্যাঁ। আবার সি ইউনিটের কিছু ক্লাসও দেওয়া হয়েছে রিসেন্ট। তো এই আর কি। তো জিনিসটা হচ্ছে দোয়ায় রাখবা, হ্যাঁ আসেন আসেন, দোয়ায় রাখবা যেন হচ্ছে যে চান্স হয়, আর এই কষ্টগুলো সার্থক হোক, সেটাই চাই। রাতে দিন তোমরা যতটুকু পরিশ্রম করছো, মানে এটা মনে রাখবা যে তোমরা রাতে দিনে যে পরিশ্রম করছো, সকালে ঘুম থেকে উঠছো শীতের সময়, আমাদের ঠিক সেম। এবং তোমাদেরকে পড়ানোর আগে একটা টিচারের দায়িত্ব হচ্ছে যে ওই জিনিসগুলো খুব ভালো করে ব্যাখ্যা সহ নিজে আগে বোঝা, নাকি তোমাকে আমি বোঝাতে পারবো না, ঠিক আছে। তাহলে দেখা গেছে যে স্টুডেন্টের পাশাপাশি টিচাররা অনেকটা পরিশ্রম করে, হ্যাঁ পরিশ্রম করে, এবং এই পরিশ্রমের ধারাবাহিকতা এই সেশনে একটু পার্সোনাল যে একটা টাইম আছে, এটা নাই, জীবনে নাই, শেষ, এটা উদাও হয়ে চলে গেছে। কথা বুঝছো, সবকিছু তোমাদেরকে নিয়ে। এই হচ্ছে বিষয়টা, দোয়ায় রাখবা আমাদেরকে, হ্যাঁ দোয়ায় রাখবা। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এইতে ঢুকবো, জিকে তে ঢুকবো। জিকে যাই আমরা, হ্যাঁ। আমরা আসি। হুম। ওকে, জিকে পাইছি আমরা। ওকে, ঠিক আছে। ভাইয়া আমরা জিকে তে আসলাম। আমরা হচ্ছে জিকে টপিকটা বাকি ছিল, জিকে টপিকটা সমাজের সাথে শেষ করাবো আর কি। ওকে, আমি কথা বাড়াবো না, আমি দ্রুত আগাবো আর কি, আপনাদের সবগুলো শেষ করা দরকার আছে। ওকে, আমি জিকে ঢুকি। জিকের মধ্যে প্রথমে নিচের কোন উপজাতীয় জনগোষ্ঠীর পরিবার কাঠামো পিতৃতান্ত্রিক নয়? খেয়াল করছো কি বলছে এখানে? এই যে এখানে এই প্যাচটা লাগাই দিছে, বুঝছো? কি বলছে? পিতৃতান্ত্রিক নয়, অর্থাৎ পিতা প্রধান নয়। যেই পরিবারের পিতা প্রধান তাকে বলা হয় পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতা প্রধান। আর যেই মানে চাকমা এদের মধ্যে, উপজাতির মধ্যে বাবা প্রধান, তাদেরকে বলা হয় পিতৃতান্ত্রিক। আর যে পরিবারের মা প্রধান তাদেরকে বলা হয় মাতৃতান্ত্রিক। এখন পিতা প্রধান, পিতা কি? পিতা প্রধান বা পিতা মেন, হ্যাঁ, তাদেরকে বলা হয় পিতৃতান্ত্রিক। এখন খেয়াল করো, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, গারো, গারো আর হচ্ছে খাসিয়া, আর কি? আর খাসিয়া, গারো আর খাসিয়া, এরা ছাড়া, এরা ছাড়া বাকি সবাই, হ্যাঁ বাকি সবাই, বাকি সবাই, বাকি সবাই হচ্ছে কৃতান্ত্রিক, কৃতান্ত্রিক। অর্থাৎ বাকি সবাই কৃতান্ত্রিক ভাইয়া, কৃতিতান্ত্রিক। অর্থাৎ গারো আর খাসিয়া ছাড়া, এরা দুইজন, এরা এই দুইটা মানে এই দুইটা গোষ্ঠী, গারো আর খাসিয়া গোষ্ঠী ছাড়া বাকি সবাই হচ্ছে কি? বাকি সবাই হচ্ছে মাতৃতান্ত্রিক, পিতৃতান্ত্রিক আর কি। যেমন দেখেন, এখন চাকমা বাবা প্রধান, সাঁওতাল বাবা প্রধান, মারমা বাবা প্রধান, বাট খাসিয়া হচ্ছে কি? মা প্রধান। তার খাসিয়া কি? খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক। কি তান্ত্রিক? মাতৃতান্ত্রিক। ক্লিয়ার? উত্তর হচ্ছে মাতৃতান্ত্রিক, উত্তর হচ্ছে আমার মাতৃতান্ত্রিক। ওকে, ঠিক আছে, ওকে হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আসি, দেখেন পরবর্তী কোশ্চেন। পরবর্তী হচ্ছে রাজা রামমোহন রায়। রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন? রামমোহন রায়কে রাজা উপাধি আবার কে দিয়েছেন? রাজা উপাধি কে দিয়েছেন একটু খেয়াল করো, দেখো। এখানে সম্রাট শাহ আলম, সম্রাট দ্বিতীয় আকবর, সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, আর সম্রাট শাহজাহান। একটু খেয়াল করলে বুঝতে পারবেন, বলে দিচ্ছি। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি, কি উপাধি? রাজা উপাধি দিয়েছে হচ্ছে সম্রাট দ্বিতীয় আকবর। কে ভাইয়া? এই সম্রাট দ্বিতীয় আকবর তার তৎকালীন সময়ে। ওকে, ঠিক আছে ভাই, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে সম্রাট দ্বিতীয় আকবর। সম্রাট দ্বিতীয় আকবর তোমার হচ্ছে রাজা রামমোহন রায়কে উপাধি দিয়েছিলেন, রাজা উপাধি দিয়েছিলেন, রাজা উপাধি দিয়েছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্বের প্রথম শহর কি শহর? বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? নিষিদ্ধ শহর কি শহর ভাইয়া? নিষিদ্ধ শহর, এটা আমরা কি বলি? কি বলতে পারবা? বিশ্বের কোন শহরকে আমরা নিষিদ্ধ শহর, মানে যায় না, যাতায়াত করে না বা কোথাও যোগাযোগ করে না, সেই শহরটার নাম কি? সেই শহরটার নাম হচ্ছে কি লাসা, তোমার কি উলান বাটর, নাকি হচ্ছে পিয়ং ইয়ং, নাকি হচ্ছে কাবুল? কোন শহর? কাবুল হচ্ছে কি? কাবুল হচ্ছে আফগানিস্তান রাজধানীর নাম হচ্ছে কাবুল। আর লাসা হচ্ছে তিব্বতের লাসা। এই লাসা, এই লাসা, এই লাসা শহরে তোমার হচ্ছে প্রবেশ নিষেধ, যাওয়া নিষেধ, নিষিদ্ধ শহর। এটাকে বলা নিষিদ্ধ শহর, এটাকে বলা হয় নিষিদ্ধ শহর। ওকে, হয়ে গেছে। পরে আসি, দেখো ইউরোপের ককপিট, অর্থাৎ ইউরোপের ককপিট বলতে যেই দেশটার মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধ বিগ্রহ সবসময় লেগে থাকে, যুদ্ধ টুদ্ধ ঝামেলা টামেলা সবচেয়ে বেশি হয় এই দেশে। সেজন্য বলা হয় ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? অর্থাৎ যেখানে যুদ্ধ মারামারি এগুলো বেশি হয়, এগুলো
মারামারি বেশি হয়? কোনটা ভাইয়া বলো? এই যে ককপিট, অর্থাৎ ইউরোপের ককপিট বলা হয় কাকে? ইউরোপের ককপিট বলা হয় কাকে? তো ভাইরা বলো, এটা একদম বলে ফেলছো অলরেডি। ওকে ওকে ঠিক আছে, উত্তর হচ্ছে কি ভাইয়া? উত্তর হচ্ছে বেলজিয়াম। কি ভাইয়া? উত্তর হচ্ছে বেলজিয়াম। এই বেলজিয়ামকে, এই বেলজিয়ামকে তোমার হচ্ছে ইউরোপের ককপিট বলা হয়। কি বলা হয়? ইউরোপের ককপিট বলা হয়। ওকে, পরবর্তী কোশ্চেন। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল, বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কত? 1778, 1789। এটা পরীক্ষা একবার আসছে, দিন এটা আসছে, বলছে কোন সালে ফরাসি বিপ্লব হয়? উত্তর হচ্ছে আমার কি? উত্তর হচ্ছে 1789। তাহলে বাস্তিল দুর্গের, এই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে কি হয়েছিল? ফরাসি বিপ্লব হয়েছিল। ফরাসি বিপ্লবটা শুরু হয়েছিল, বুঝছেন? যারা যা ভর্তি পরীক্ষা দিয়েছেন বা পারেন জানেন, হ্যাঁ আপনারা জানেন হয়তো, বাস্তিল দুর্গের পতন ঘটেছিল হচ্ছে আমার 1789 সাল। কত সালে ভাইয়া? 1789 সালে। 1789 সালে ফরাসি বিপ্লব কি হয়েছে ভাইয়া? ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লব হয়েছিল 1789 সালে। হ্যাঁ, ফরাসি বিপ্লব হয়েছিল, মনে রাখবেন। ওকে, পরবর্তী আসি দেখেন। পরবর্তী ক্লাসে ফেসিবাদের জনক বলা হয় কাকে? ফেসিবাদের জনক। হ্যাঁ, ফেসিবাদটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে বর্তমান সময় ফেসিবাদ উত্থান হয়েছে, পতন হয়েছে, এই ফেসিবাদের জনককে? ইতালির এই যে মুসোলিনি, এই সেই ব্যক্তি, এ হচ্ছে ফেসিবাদের, এই ফেসিবাদ, হ্যাঁ আপনার কাছে জনক হচ্ছে, ফেসিবাদের জনক হচ্ছে কে? মুসোলিনি। ফেসিবাদের জনক, ফেসিবাদের জনক হচ্ছে মুসোলিনি, মুসোলিনি। ঠিক আছে ভাইরা? তাহলে উত্তর পারছেন? উত্তর হয়েছে ভাইয়া? হ্যাঁ, মুসোলিনি। গুড, সাবাস। হ্যাঁ, 14 জুলাই 1789 সাল। ওকে ভাইয়া, ঠিক আছে। এখন এটা দেখেন, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় নদী, দীর্ঘতম নদী কোনটা? বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটা? যেহেতু অপশন দেওয়া আছে পদ্মা, তাহলে উত্তরে একবার ঠা, উত্তর হবে সি নাম্বারটা, উত্তর হচ্ছে পদ্মা। কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার পদ্মা। ঠিক আছে, উত্তর হচ্ছে পদ্মা, একবার সহজ উত্তর, কোনো কাহিনী নেই এখানে। ওকে ঠিক আছে, তাহলে উত্তর কি ভাই? উত্তর হচ্ছে পদ্মা নদী। ঠিক আছে, ওকে। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটা? এটা একবার ইজি কোশ্চেন না ভাইয়া? একেবারে ইজি কোশ্চেন, একেবারে ইজি কোশ্চেন। এটা হচ্ছে কি? বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা। পশ্চিম মানে কি? পশ্চিম হচ্ছে অবশ্যই কোনটা হবে? পঞ্চগড় হবে। পশ্চিম হচ্ছে অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ হবে। মনে রাখবা, চাঁপাইনবাবগঞ্জ একটা জেলার নাম। এই জেলার একটা জেলা উপজেলা হচ্ছে শিবগঞ্জ। শিবগঞ্জ হচ্ছে তার উপজেলা। শিবগঞ্জ, শিবগঞ্জ, হ্যাঁ শিবগঞ্জ উপজেলা। এবং শিবগঞ্জের একটা ধারার নাম হচ্ছে কি? যার জায়গার নাম হচ্ছে মোনাকষা। কি ভাইয়া? মোনাকষা, মোনাকষা। ঠিক আছে, মোনাকষা, শিবগঞ্জ এবং হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ সব উত্তর পশ্চিম দিকে, শিবগঞ্জ তার থানা, মোনাকষাটা জায়গার নাম। হ্যাঁ, ওকে ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বিটকয়েন কি? বিটকয়েন কি? এটা পড়াইছিল না আগে ভাইয়া? হ্যাঁ, এটা পড়াইছি। বিটকয়েন কি? হ্যাঁ, বিটকয়েন কি ভাইয়া? বিটকয়েন হচ্ছে এমন একটা কয়েন যেটা হচ্ছে ডিজিটাল মুদ্রা। ডিজিটাল মুদ্রা হচ্ছে আমার কোনটা? বিটকয়েন। বিটকয়েন হচ্ছে বর্তমান সময় সবচেয়ে আলোচিত মুদ্রা, এটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন হচ্ছে কোন মুদ্রা ভাইয়া? এটা জাস্ট পুরোটা হচ্ছে ডিজিটাল। কি ভাইয়া? এই পুরোটা হচ্ছে ডিজিটাল মুদ্রা। ডিজিটাল মুদ্রা হচ্ছে বিটকয়েন। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি দেশে প্রথমবারের মতো কোন ভাইরাসের ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে? তোমরা জানো নাকি? বর্তমান সময় সবচেয়ে, বর্তমান যে ভাইরাসটা শনাক্ত, সেটার নাম হচ্ছে জিকা ভাইরাস। কি ভাইরাস? জিকা ভাইরাস, যেটা যেটা হচ্ছে মশা থেকে উৎপন্ন। মশা মানে এটা মশা থেকে আসে। কোথেকে আসে? মশা থেকে, মশা, মাছি, মশা থেকে এগুলোতে উৎপন্ন হবে, আসে। তো কি ভাইরাস ভাইয়া? জিকা ভাইরাস। কি ভাইরাস? জিকা ভাইরাস, মনে রাখবেন। জিকা ভাইরাস, এটা হচ্ছে, এটা হচ্ছে এমন ভাইরাস যে ভাইরাসটা হচ্ছে মশার মাধ্যমে ছড়ায়। মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। অনেকে ইতিমধ্যে মনে হচ্ছে অনেকে আক্রান্ত হয়েছে, 5-6 জন আক্রান্ত হয়ে গেছে, বুঝছেন? আক্রান্ত হয়ে গেছে, সাবধান থাকবেন আর কি ভাইরা, একটু সাবধান থাকবেন। হ্যাঁ, জিকা ভাইরাস। কি ভাইরাস? জিকা ভাইরাস। নেক্সট কোশ্চেন আসি দেখেন, পরবর্তী কোশ্চেন, জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটা? তাহলে দেখি, মানে জনসংখ্যার দিক থেকে যে চিন্তা করি আমি, এই দিক থেকে বাংলাদেশ সম্প্রতি একটা জরিপ হয়েছিল। জরিপের মধ্যে 2022 সালে, জরিপের মধ্যে তোমার হচ্ছে কোনটা, তোমার হচ্ছে কোনটা সব মানে মানুষ কম বসবাস করে, কোন জেলায়? কোন জেলায়? বলো, সেটা উত্তর কি? সেটা হচ্ছে আমার কোনটা? সেটা হচ্ছে আমার বান্দরবন। এখন এটা কি উত্তর? উত্তর হচ্ছে বান্দরবন। উত্তর কি ভাই? উত্তর হচ্ছে বান্দরবন। উত্তর কি? উত্তর হচ্ছে বান্দরবন। ঠিক আছে, ওকে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী হচ্ছে, মদিনার পূর্ব নাম কি? প্রিয় ভাই, মদিনার পূর্ব নাম দেখেন কি বলছে? মদিনার পূর্ব নাম, মদিনার পূর্ব নাম, মদিনার পূর্ব নাম। দেখেন, বি ইউনিটে বেশি করে, বি ইউনিট যারা পরীক্ষা দিবেন, বুঝছেন?
বি ইউনিটে যারা পরীক্ষা দিবেন, এই বি ইউনিটে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার পূর্বনাম গুলো পড়ে আসবেন। পূর্বনাম গুলো পড়ে আসবেন, কারণ পূর্বনাম গুলো গুরুত্বপূর্ণ। পূর্বনাম গুলো কি গুরুত্বপূর্ণ। জাস্ট আমি কয়েকটা এমসিকিউ আপনাকে দেখাবো, জাস্ট এগুলোই শেষ করে দেবো আর কি। হ্যাঁ, আর কয়েকটা আমার সম্ভবত আছে, জাস্ট দেখবেন শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। এবং এবং হচ্ছে এই কোশ্চেন গুলো B1 এ আসছে, বুঝছেন? এই সবগুলো মানে কিছু কিছু কোশ্চেন B1 এ আসছে, এখান থেকে সে কোশ্চেন B1 আসছে, যে বি ইউনিটের ধাঁচেই হচ্ছে বি মানে বি পরীক্ষা হবে। সেজন্য আপনি জাস্ট বোঝার জন্য আমি বলতেছি আর কি, এগুলো থেকে পরীক্ষা পড়বেন। ছবিতে এমন অনেক ইতিহাস হয়েছে যেগুলো আগের বছরে, মনে করেন আপনি B2 পরীক্ষা দিচ্ছেন, B2 পরীক্ষার প্রশ্ন বি ইউনিটে আসছে, আবার বলতেছি। আবার B1 এ পরীক্ষা দিচ্ছেন, B1 এ পরীক্ষা বি ইউনিটে চলে আসছে। তাহলে আমি বলবো এই পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা সেট প্রশ্নগুলোর সমাধান করবেন আপনি নিজে নিজে। আবার বলতেছি, প্রত্যেকটা প্রশ্ন সমাধান করবে, কারণ ছবিতে এরকম বহু ইতিহাস আছে, কত বছর এরকম হয়েছে। এখন বি ইউনিটের প্রশ্ন ডি ইউনিটে আসছে, বা বি ইউনিটের প্রশ্ন ডি ইউনিটে আসছে, কারণ এক একজন এক একটা প্রশ্ন করে। এখন কি জানে না যে সেই প্রশ্ন দিয়ে দিছে কিনা, ডাবল রিপিট হইতে পারে। ঠিক আছে, তো আমি অনুরোধ করব, হ্যাঁ আমি আবার বলতেছি, প্রশ্ন করার সময়, প্রশ্ন পড়ার সময় অবশ্যই প্রশ্ন পড়ে আসবেন। B1 এর পরীক্ষাটা হয়ে গেছে, আর আজকে আবার কি হবে, আজকে আবার B2 পরীক্ষা হবে। B2 প্রশ্নগুলো আবার পরে পরীক্ষা বিতে আসবেন, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অন্তত পেয়ে যেতে পারেন। ঠিক আছে, ওকে। মদিনার আগের নাম হচ্ছে কি, ইয়াসরিব। মদিনার পূর্ব নাম হচ্ছে কি ভাই, ইয়াসরিব। মদিনার পূর্ব নাম হচ্ছে আমার ইয়াসরিব। ওকে, ঠিক আছে। পরে দেখেন রেনেসার অগ্রদূত কে ভাইয়া, রেনেসার, দেখেন রেনেসার অগ্রদূত কে ভাইয়া, সে কি ভিঞ্চি, মার্কস, নাকি এটা, নাকি হচ্ছে অ্যাংলাস, কোনটা? রেনেসার অগ্রদূত, রেনেসার অগ্রদূত কে ভাইয়া, বলেন রেনেসার অগ্রদূত কে? ওকে, আমাকে বলেন রেনেসার অগ্রদূত কে ছিলেন? মার্কস, নাকি ভিঞ্চি, নাকি হচ্ছে অ্যাঙ্গলস, নাকি হচ্ছে এই যে এই ভদ্রলোক, কোনটা কে ছিল? বলেন উত্তর কি হবে? প্রেফার একটু বলেন উত্তরটা কি হবে। রেনেসার অগ্রদূত হচ্ছে আমার কে, রেনেসার হচ্ছে ভিঞ্চি, লিওনার্দো ভিঞ্চি। ভিঞ্চি হচ্ছে রেনেসার তৎকালীন সময় তোমার হচ্ছে অগ্রদূত বলা হয়, ওনাকে অগ্রদূত বলা হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। পরবর্তী আসি, দেখেন আয়নাঘর কি, এটা বিসিএস কোশ্চেন আসছে, বিসিএস আসছে। আয়নাঘর কি? আয়নাঘরটা হচ্ছে এমন ঢাবির, ঢাবি জায়গাগুলোতে এটা আসছিল আয়নাঘর। আয়নাঘর হচ্ছে একটা গোপন কারাগার, যেখানে মানুষ দেখা যায় না, বোঝা যায় না, শোনা যায় না। হ্যাঁ, আয়নাঘর কি এমন একটা গোপন কারাগার। হ্যাঁ, আয়নাঘর হচ্ছে কি ভাই, একটা গোপন কারাগার। আয়নাঘর হচ্ছে গোপন কারাগার। ঠিক আছে, ওকে। চিকেন নেক, দেখেন চিকেন নেক কি ভাই, চিকেন নেক হচ্ছে শিলিগুড়ির যে করিডোর আছে না, ওই যে আপনি দেখবেন বাংলাদেশের সাথে সেভেন সিস্টারের পাশে, বাংলাদেশ হচ্ছে এর পাশে, এই যে মাঝখানে একটা রাস্তা, চিকেন নেক ঘাট, অর্থাৎ মুরগির গলা ঘাটটা, এই চিকেন নেক, এই ঘাটটার খুব এক ছোট অংশ, জাস্ট এতটুকু ছোট অংশ, এই অংশটাকে বলে চিকেন নেক। এটা হচ্ছে শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোর, বুঝছেন? শিলিগুড়ি, এই শিলিগুড়ি করিডোর পরীক্ষাটা আসতে পারে, বুঝছেন? এটা বর্তমান সময় সবচেয়ে আলোচিত বিষয়, বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার মধ্যে এটা আছে। চিকেন নেক, চিকেন নেক গোপন কারাগার। হ্যাঁ, উত্তর হচ্ছে কি শিলিগুড়ি কারাগার, শিলিগুড়ির কারাগার। ঠিক আছে, মনে রাখবেন। উত্তর হচ্ছে এই নাম্বার, শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ির করিডোর হচ্ছে আমার সঠিক উত্তর। পরটা দেখেন, চীনের জিনজিয়াং প্রদেশের বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? আবার বলি, দেখেন আন্তর্জাতিক যে উপজাতি গুলো আছে, আন্তর্জাতিক যে উপজাতি গুলো আছে, হ্যাঁ, জাতিক উপজাতি গুলো আছে, এগুলো একটু ভালো মতো পড়বেন। উইগুর, তাতার, তারপরে চুলু, কুলু, হ্যাঁ, পরে হচ্ছে কি মাউরি, হ্যাঁ মাউরি, পরে পিগমি, যে উপজাতির নামগুলো বললাম, এই নামগুলো পড়ে আসবে। নামগুলো পরে কেন করবেন, কারণ হচ্ছে এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, প্রতি বছর বি ইউনিটে আসে। আবার বলতেছি আমি, আবার বলতেছি, এই যে উপজাতিগুলা থেকে পরীক্ষা প্রশ্ন পাবেন, এটা 100% থাকেন। উইগুর, তাতার, পিগমি, জুলুকুলু, মাউরি, হ্যাঁ, আরো রেন্ডি, সেরেডাস, যে উপজাতিগুলো আছে, এগুলো ভালো মতো পড়ে ফেলবেন, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। হ্যাঁ, ঠিক আছে। দেখি এটা হচ্ছে জিনজিয়াং জিনজিয়াং প্রদেশ, এটা হচ্ছে কি উইগুর, এটা হচ্ছে উইগুর, একমাত্র মুসলিম উপজাতি, একমাত্র মুসলিম উপজাতি, বুঝছেন? ওইগুলো হচ্ছে একমাত্র মুসলিম উপজাতি। ওকে, পরে দেখেন রিপাবলিক গ্রন্থের লেখককে, রিপাবলিক গ্রন্থের লেখককে, লেখক, গ্রন্থের লেখক আমি পড়াইছি, ইতিমধ্যে পড়াই ফেলছি। কোনটা কোন গ্রন্থের লেখক আমি মোটামুটি জানবো, আপনার ধারণা দিচ্ছি, কে লেখছে, কে কোনটা লেখছে, ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে।
ওকে, ওই গোল, হ্যাঁ ওই গোল। এখন আমরা কি বলতেছে ভাই, কোশ্চেন তো ইজি করে, এগুলো তো ছবিতে আসছে ভাই, তুই তাও পারো না, ভাই, এত সহজ সহজ কোশ্চেন তাও পারো না। রিপাবলিক, দেখো রিপাবলিকের মধ্যে কি আছে, প আছে, দ্যাট মিন্স প্লেটো। হ্যাঁ শুনে লাগা, প আছে, প মানে প্লেটো, প মানে কি প্লেটো। ওকে ঠিক আছে, ঠিক আছে। পরে দেখেন সিবিটাস, লাস্ট কোশ্চেন সিবিটাস, দেখেন সিবিটাস শব্দের অর্থ কি? অনেক বছর ছবিতে আসছে এটা, হ্যাঁ। সিবিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ কি? এটা কি নাগরিক, নগরাষ্ট্র, নাগরিকত্ব নাকি নগর জীবন? বলেন সিভিটাস, সিভিটাস শব্দের অর্থ কি? ভাইয়া বলেন সিভিটাস শব্দের অর্থ কি? সবাই একটু বলেন, যারা যারা ছিলেন আছেন সবাই একটু বলেন সিভিটাস শব্দের অর্থ কি? সিভিটাস শব্দের অর্থ কি? প্রিয় ভাইরা বলে বলে ফেলেন, সিভিটাস শব্দের অর্থ কি? এই তো বলে ফেলছে ভাই। হ্যাঁ সিভিটাস শব্দের অর্থ মনে রাখবে, সিভিটাস এর কি আছে, অ্যাশ আছে, অ্যাশ, অ্যাশ মানে কি? অ্যাশ মানে স, তাহলে নগর রাষ্ট্রের মধ্যে কি স আছে, দ্যাট মিন্স এটা উত্তর। সিভিটাস, সিভিটাস নগর শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র, নগর রাষ্ট্র, হ্যাঁ। সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, ঠিক আছে। তো এই তথ্যগুলো যেগুলো দিছি আপনাদেরকে, আপনাদের ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ ছিল। একবার ভর্তি পরীক্ষার ঠিক কাছাকাছি মুহূর্তে চলে আসছি, এটা ঠিক আছে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য। আর আগামীকালকে যাদের পরীক্ষা আছে তারা আগামীকালকে বিটুর পরীক্ষা আছে, ভালো মতন পরীক্ষা দিও। আর দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তী সি ইউনিট এবং হচ্ছে বি ইউনিটের পরীক্ষা 10 তারিখে। তো আগামীকালকে তোমাদের ক্লাস হবে। এই যে দেখো, আমার আগামীকালকে পরীক্ষা, তোমরা পরীক্ষা দিবা, কালকে আমারও পরীক্ষা আছে, ডিপার্টমেন্টে আমারও পরীক্ষা আছে। আমি কি করতেছি বলো, আমি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। তোমাদের এই ক্লাস শেষ করার পরে আমি নিজের পড়াশোনা করে তারপরে ঘুমাবো। তাহলে এই যে জিনিসটা, এটা কিসের স্ট্রাগল অবশ্যই, এবং সেটা কোন দিকে, ভালো দিকে। তো এইভাবেই চলে। আর এই বয়সটাই হচ্ছে পরিশ্রম করার বয়স। মানে তুমি যদি ধরো হচ্ছে 40-50 বছর চলে যাও, তখন কিন্তু এই পরিশ্রমটা করতে পারবে না। আর নিলাম একটু রিস্ক নিলাম, এই যে এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমার নিজের পড়াশোনা শেষ করে তারপরে কালকে পরীক্ষা দিব, আমার কালকে পরীক্ষা আছে ডিপার্টমেন্টে। হ্যাঁ, দেখা গেছে যে পরিশ্রম করতে হবে, এবং আমাদের জায়গা থেকে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করছি। এবং সিইউ নিয়ে কোনো একটা তথ্য, সেটা রেজাল্ট হোক বা সেটা যে কোনো জিনিস, অফিসিয়ালি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং ওইটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ যেহেতু সিইউ নিয়ে সবসময় তোমাদের ক্লাসটা করে থাকি, এবং তোমরা সেটাই ওইভাবে করে সবাই আমাদেরকে চিনো, জানো। তো দোয়া করব যে হচ্ছে যেন একটা চান্স হয়, যে কষ্ট পরিমাণটা যেন হয়। এবং 2025 টু 2026, 2025-এর সেই সময় থেকে তোমাদের সাথে আমাদের ক্লাস করানোর সুযোগ হয়েছে, তোমরা ক্লাস করছো, এবং প্রত্যেকটা ক্লাস ইফেক্টিভ করেছি, চেষ্টা করেছি। এবং আগামীকালকে তোমার ক্লাস থাকবে। সি ইউনিটে যারা আছো তোমাদের কালকে ম্যারাথন হবে, প্রবলেম সলভিং আর স্কিল, এবং হচ্ছে ইংলিশটা যখন শুরু হবে তখন তোমরা বি যারা আছো সবাই থাকতে পারবা। এবং 10 তারিখে যখন হচ্ছে তোমাদের পরীক্ষা হবে, 9 তারিখে আবার বি ইউনিটের একটা ম্যারাথন হবে লাস্ট, এবং ওইটার মাধ্যমে আমাদের এই 25-26 সেশনের অ্যাডমিশন জার্নিটা শেষ হবে। ঠিক আছে, তো সবাই একটু দোয়ায় রাখবা, আমাদেরকে দোয়ায় রাখিও। আহ চেষ্টা করেছি তোমাদের জন্য। আর পিডিএফটা আমরা দিয়ে দিব উত্তর সহ, যেহেতু তোমরা চাচ্ছ নাকি, তাহলে একটু সময় দিতে হবে, কারণ এইটাকেই এডিট করে তোমাদের দিতে হবে। প্রিয় ভাই বোন আমার, একটু অপেক্ষা করতে হবে। যে পিডিএফটা এখানে বানানো হয়েছে, এখানে উত্তর সহ যেহেতু বলছো, তাহলে উত্তরটা করতে, এটা এডিট করতে একটু সময় লাগবে। এখন এই সময়টা আমাদেরকে একটু দিও কষ্ট করে, আমরা তোমাদেরকে দিয়ে রাখবো। যারা মেসেজ দিছো প্রত্যেকেই মেসেজটার উত্তর দিয়ে দিব, ঠিক আছে। এটা নিয়ে কোনো ধরনের এটা বলিও না, ভাই বললেন পিডিএফ দিবেন এখন দিচ্ছেন না। অবশ্যই দিব, এটা তোমাদের জন্য, এটা বানানো হয়েছে তোমাদের জন্য, একটু সময় দিতে হবে, কেমন? তাহলে হবে ইনশাল্লাহ। দোয়া করি আমাদের জন্য ইনশাল্লাহ। আর হচ্ছে দেখা হবে ক্যাম্পাসে, বি ইউনিটে যারা পরীক্ষা দিবে সি ইউনিটও থাকবে ইনশাল্লাহ। তো সবাই আসলেও দেখা হবে। আর চান্স পেলে অবশ্যই আমরা সেই অপেক্ষায় আছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার এখানে আসন হবে, যেন দেখা হয়, যখন ক্লাসে যাচ্ছি তখন দেখা হবে তোমার সাথে, যে হচ্ছে তুমি এখানে এখন স্টুডেন্ট হিসেবে আছো। হ্যাঁ, এটা অবশ্যই ভালো লাগে একটা জিনিস। তো সবাই ভালো থাকবে তাহলে। ঠিক আছে ভাইরা, এটাই বলবো সর্বশেষ, যে শেষ বলো যাও সব বলো তার, বেশি কথা বলবো না। পরিশ্রম করতেছো করে যাও, বিজয় যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত করে যাবা।
আর শেষ পর্যন্ত 10 তারিখে যে পরীক্ষাটা ভালো মতো দিও, সিনিয়র যে পরীক্ষা ভালো মতো দিও, রেজাল্ট পাওয়ার পর আমাদের জানাবা ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়ারা, আমরা অনেক টায়ার্ড আছি, আমাদের রেস্ট দরকার, রেস্ট নিতে হবে। তোমরা রেস্ট নাও, এখন হচ্ছে রেস্ট নাও, আবার ভোর সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করবো। ঠিক আছে ভাইয়ারা, ওকে শুরু করি। শুরু না, এখন শেষ হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী লাইভ সেশনে। সুস্বাস্থ্য কামনা করছি, এবং অবশ্যই সুস্থতার দরকার আছে, সেই সুস্থতার মধ্যে দিয়ে থাকবা। আর টাইমটাকে, যতটুকু সময় আছে, এখন তো খুবই অল্প সময় আছে, এই সময়টুকু একটু কাজে লাগাও, ঠিক আছে? আর তোমরাও আজকে অনেক টায়ার্ড, অবশ্য অনেকক্ষণ ক্লাস করেছো, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে যদি পড়তে বসো পড়ো, নয়তো একটু ঘুমাই গেলে ঘুমাই যাও, সকালে উঠে আবার পড়তে বসবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।